ওকে, স্ক্রিন তো দেখা যাচ্ছে আশা করি। ইজ ইট ভিজিবল? জি স্যার, জি স্যার। ভেরি গুড। সো আজকের আমাদের যেটা টপিক সেটা আমি বলতেছি হচ্ছে ভেরিয়াস ডিজাইন স্টাইলস। এখন ফিজিক্যাল ডিজাইন স্টাইল বলতে গেলে বিভিন্ন ধরনে আপনার ক্লাসিফিকেশন করা সম্ভব। দেয়ার আর লটস অফ ওয়েজ আপনি ফিজিক্যাল ডিজাইন কনস্ট্রাক্ট করতে পারেন, বাট আমরা যেই কয়টা জিনিস নিয়ে কনসার্ন সেটা একটু দেখি। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমি বলতেছি প্রোগ্রামেবল লজিক ডিভাইস। প্রোগ্রামেবল লজিক ডিভাইস, এই দুইটার মধ্যে দুইটা জিনিস, দুইটা সাবডিভিশন ইনক্লুডেড। একটাকে বলতেছি হচ্ছে আমি ফিল্ড প্রোগ্রামেবল গেট অ্যারে, ইন শর্ট এফপিজিএ। আরেকটাকে বলতেছি হচ্ছে গেট অ্যারে। এই দুইটা দিয়ে আমার ফিজিক্যাল ডিজাইন করা পসিবল। নাম্বার 2 একটা প্রসেস, সেটাকে আমি বলতেছি হচ্ছে স্ট্যান্ডার্ড সেল। অ্যান্ড কনসিকুয়েন্টলি নাম্বার 3, সেটাকে আমি বলি হচ্ছে ফুল কাস্টম ডিজাইন। সো এই তিনটা জিনিসের ওয়ার্কিং প্রিন্সিপাল বা কিভাবে এটা দিয়ে ফিজিক্যাল ডিজাইন করা সম্ভব সেটাই আমরা দেখব আজকের দুইটা ক্লাসে। তার আগে একটু বলে রাখা ভালো, প্রত্যেকটা প্রসেস ইজ ইন সাম সেন্স ইউনিক টু ওয়ান অ্যানাদার। কোনোটার জন্য আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট বেশি, কোনোটার জন্য হচ্ছে আপনার ডিলে কম, বা কিভাবে বলতে পারি সার্কিট ডিলে কম, আর কোনোটার জন্য হচ্ছে আপনার মনে করেন সার্কিট ডিলে আছে, তারপর হচ্ছে আমি কি বললাম কস্ট একটা ইস্যু, আরেকটা হচ্ছে ডিজাইনিং ক্যাপাবিলিটি। কোনোটাতে ডিজাইন করা সহজ, কোনোটাতে তুলনামূলক কঠিন। ফর এক্সাম্পল, আমার এফপিজিএ যেটা আছে সেটা দিয়ে আমার ডিজাইন করা একটা ফিজিক্যাল সার্কিট ইজ ভেরি মাচ ইজি অ্যাজ কম্পেয়ার টু দ্য ফুল কাস্টম। বাট এফপিজিএ তে আমার অনেক ডিলে ইন্ট্রোডিউসড হয়, সো দেয়ার ইজ আ সার্টেন ট্রেড অফ, এবং আমার ক্ষেত্রে হচ্ছে একটা অপটিমাইজেশনে আসতে হবে কখন কোন ক্ষেত্রে কোনটা ইউজ করব। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সেটা মাথায় রেখে যদি প্রথমে আমরা চলে আসি, প্রথমে আমরা কথা বলবো হচ্ছে এফপিজিএ নিয়ে। কথা তো শোনা যাচ্ছে আশা করি, তাই না? জি স্যার। এফপিজিএ কে আমরা বলতেছি হচ্ছে ফিল্ড প্রোগ্রামেবল গেট অ্যারে। জিনিসটা কিরকম আপনারা অলরেডি সম্ভবত ভিএলএসআই 1 এ দেখে আসার কথা। আচ্ছা, ফিল্ড প্রোগ্রামেবল কথাটা বলতে আমি কি বুঝি? কেউ একটা গেস করতে চান? ফিল্ড প্রোগ্রামেবল বলতে মূলত আমরা বুঝি হচ্ছে দ্যাট ইট ক্যান বি প্রোগ্রামেবল ইন দ্য ফিল্ড। এখন ফিল্ড বলতে আমাদের ফিল্ড কোনটা? ইন শর্ট সেন্স আমি বলতে পারি আমার ল্যাবরেটরিতে। মানে অর্থাৎ যেই জিনিসটা বলতে যাচ্ছি, এই ডিজাইন বা এই ডিভাইসটার জন্য আপনার আলাদা কোনো ফ্যাসিলিটির প্রয়োজন হয় নাই, অন্য কোনো ফ্যাসিলিটির প্রয়োজন হয় না, কোনো মাস্ক বা ফ্যাব্রিকেশন প্রসেসে যাইতে হয় না। আপনার একটা এফপিজিএ আইসি থাকবে, সেটা রান করার জন্য একটা এফপিজিএ বোর্ড থাকতে পারে, সেখানের মধ্যে আপনি নিজেই এটাকে প্রোগ্রাম করে আপনার ফিজিক্যাল ডিজাইনটা কনস্ট্রাক্ট করতে পারেন। ইজ দ্যাট ক্লিয়ার এফপিজিএ এর বিষয়? ভেরি গুড। আচ্ছা, তাহলে একটু কম্পোনেন্ট গুলিতে আসি। এফপিজিএ তে আমার মূলত কি কি কম্পোনেন্ট থাকে?
নাম্বার 1 থাকে হচ্ছে আপনার এ অ্যারে অফ লজিক সেলস, যেটাকে আমরা আদারওয়াইজ বলে থাকি হচ্ছে লজিক ব্লকস অথবা কনফিগারেবল লজিক ব্লকস অর সিএলবি। নাম্বার 2 এটাতে থাকে হচ্ছে আপনার কিছু আইও প্যাডস or IO block, input output pad or input output block। আর নাম্বার 3 এটাতে থাকে হচ্ছে আপনার ইন্টারকানেক্টস or routes। এবং ইন্টারেস্টিংলি এই তিনটা কম্পোনেন্টই হচ্ছে আপনার প্রোগ্রামেবল। আচ্ছা, ভেরি গুড। আমরা লজিক ব্লক প্রোগ্রামেবল সেটা মানলাম, আইও প্যাড সিগন্যাল নিবে নাকি নিবে না সেটাও আমি প্রোগ্রামেবল মানলাম, বাট ইন্টারকানেক্ট বা রাউট বা আমার রুট যেটা, সেটা কিভাবে প্রোগ্রামেবল হইতে পারে? কেউ কি একটা আইডিয়া দিতে পারেন? জাস্ট এ গেস। এটা প্রোগ্রামেবল মানে কিভাবে প্রোগ্রামেবল হইতে পারে বা প্রোগ্রাম করে আমি কি লাভ পাচ্ছি? ওকে, যেটা লাভ হচ্ছে, সে ফর ইনস্টেন্স এই হচ্ছে আপনার একটা লজিক ব্লক, এই হচ্ছে একটা লজিক ব্লক, এই হচ্ছে লজিক ব্লক, এই হচ্ছে লজিক ব্লক। আপনি এখানে কিছু আইও প্যাড ইউজ করতেছেন, প্রোগ্রাম করে দিলেন, এটা হচ্ছে আপনার ইনপুট, সরি এই দুইটা হচ্ছে আপনার আউটপুট, আর এই দুইটাতে আপনি ইনপুট নিচ্ছেন, তাই তো? এখন এই ইন্টারকানেক্ট যেভাবে কানেক্ট করা থাকে, এটা আমরা ডিটেইলে সামনে আরো দেখব। এটার সাথে কিন্তু আপনি চাইলে আপনি একটা ডিজাইন করলেন, সে ফর ইনস্টেন্স আপনার এই লজিক ব্লক এটার সাথে কানেক্ট হবে, সেটা গিয়ে এটার সাথে কানেক্ট হচ্ছে, এবং প্যারালালি এই লজিক ব্লকটাই আবার এখানে কানেক্ট হচ্ছে। বাট এফপিজিএ তে এই যে রুটটা ডিফাইন করার জন্য আপনার তার যে ইউজ করতেছেন, বা এইচডিএল এ যে আমরা ওয়্যার প্যারামিটারটা ইউজ করতেছি, সেটার ইউটিলিটিটা কোথায়, সেটাই আসলে হচ্ছে আপনার ইন্টারকানেক্টটা স্পেসিফাই করে। বস্তুত আমি যেভাবে ইন্টারকানেক্ট করি না কেন, এটার মধ্যে এরকম প্রিডিফাইন্ড লাইন তৈরি করা আছে, ঠিক আছে, একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। সিমিলারলি এই আইও ব্লকগুলির সাথেও প্রত্যেকটার এরকম প্রিডিফাইন্ড লাইন তৈরি করা আছে। প্রোগ্রামিং কামস এমন একটা সময় যে আপনার এই ব্লক থেকে আপনি এই ব্লকে যখন যাচ্ছেন তখন আপনি এই লাইনটাকে অ্যাক্টিভেট করে দিলেন, অথবা এইটার থেকে যখন আপনি এখানে যাচ্ছেন তখন এটাকে অ্যাক্টিভেট করে দিলেন। সেটার জন্য এখানে মাঝখানে কিছু আপনার এক্সট্রা ডিভাইস ব্যবহার করা হয়, এটা আপনার এসরাম হইতে পারে, তারপর অ্যান্টিফিউজ হইতে পারে, দেখবো আমরা। সো ইন্টারকানেক্টর প্রোগ্রামেবিলিটিটা কোত্থেকে আসতেছে সেটা আশা করি বোঝা গেছে, তাই না? মানে কোন পাথ জিনিসটা কি দিয়ে যাবে। মাক্স টাইপের? হ্যাঁ, জিনিসটা কি মাক্স টাইপের, মাল্টিপ্লেক্সার টাইপের? জিনিসটা কাইন্ড অফ মাল্টিপ্লেক্সার টাইপের, বাট ইন আ সেন্স আসলে মাল্টিপ্লেক্সার না। কাইন্ড অফ মাল্টিপ্লেক্সার টাইপের বলতে হচ্ছে, হ্যাঁ আমি একটা লাইনকে একটা সার্টেন টাইমে অন করতে পারি, একটা সার্টেন টাইমে আমি এটাকে অফ করে দিতে পারি, বাট কথা হচ্ছে একটা সিঙ্গেল লাইন দিয়ে আমি মাল্টিপল জায়গায় আমি ডাটা কিন্তু পাঠাইতে পারতেছি না এখানে, তাই না? মার্কসের প্রিন্সিপালটা তো এটাই ছিল। জি স্যার। হুম। মানে আমার কাজ হচ্ছে এই লাইনটাকে আমি ইউজ করবো নাকি করবো না, দ্যাটস ইট। এটা প্রোগ্রামেবিলিটি শুধু এই পর্যন্তই সীমিত। এনিওয়েজ, এটা একটা বেসিক কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আপনার এফপিজিএ সম্পর্কে। একটু সামনে আগাইলে দেখতে পারবো এফপিজিএ এর অ্যাভেলেবিলিটি গুলি যদি একটু দেখি।
ভেরিয়াস কোম্পানি আপনার এফপিজিএ তৈরি করে থাকে, জাইলিংস তৈরি করে থাকে, এছাড়া আপনার ইন্টেলের এফপিজিএ আছে, একটেলের আছে, প্লাস ফেমাস যেটা সাধারণত ল্যাব ইউজ করা হয় অলটেরার এফপিজিএ। এখন ডোন্ট কনফিউজ অ্যান এফপিজিএ বোর্ড উইথ অ্যান এফপিজিএ চিপ। একটা এফপিজিএ বোর্ড আর এফপিজিএ চিপ দুইটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। আমরা যেটা ভিএলএসআই 1 ল্যাবে দেখে আসছি দ্যাট ইজ অ্যান এফপিজিএ বোর্ড। সেটার মধ্যে কি আসলে এফপিজিএ চিপগুলি এমনভাবে অ্যারেঞ্জ করা যার মধ্যে আমি ফিজিক্যালি কানেক্ট করে সেটাকে প্রোগ্রাম করতে পারি। এফপিজিএ বোর্ড কিন্তু হচ্ছে আপনার রিইউজেবল, বাট এফপিজিএ চিপ আপনার ওয়ান্স ইট ইজ প্রোগ্রাম, এটাকে আপনি পরে বার্ন করে ফেললে এটাকে আপনি আর রিইউজ করতে পারবেন না। এফপিজিএ বোর্ডটা সাধারণত কিসের জন্য ব্যবহার করা হয় আপনার এই ল্যাবরেটরি বা লার্নিং পারপাসের জন্য। তো এফপিজিএ ইন ইটসেলফ ইট ইজ এ আইসি চিপ। এটার আপনার এরকম ইনপুট পিন আছে থ্রু আউট ইটস পেরিফেরি। জেনারেলি এটা একটা এসএমডি মাউন্টেড, ডিপ প্যাকেজে আসে কিনা আমি জানি না, এসএমডি চিপই হয়ে থাকে। আচ্ছা, আর এই তো এই হচ্ছে এটা অ্যাভেলেবিলিটি। আমরা এখানে ডিসকাস করব হচ্ছে জাইলিংস নিয়ে, আর এফপিজি এর কিছু কেয়ার সফটওয়্যার আছে। ওয়ান অফ দ্য ফেমাস ফর ওয়ার্কিং উইথ এফপিজিএ, এটাকে আমরা কোয়ার্টাস বলি, যেটা আমরা ল্যাবে দেখে আসছি, যেটা আমার এফপিজি এর ক্যাট টুল হিসেবে কাজ করে। So this is all about the availability of an FPGA chip or FPGA board. এরপরে আমরা আসি হচ্ছে আর্কিটেকচার অফ এ টিপিক্যাল এফপিজিএ। টিপিক্যাল, আচ্ছা, আর্কিটেকচার অফ এ টিপিক্যাল এফপিজিএ একটা ছবির মাধ্যমে দেখি আমরা। কেউ কি ডাউট দিতে চাচ্ছেন বা কারো কোনো কোশ্চেন আছে? Any questions? Okay. So এইটা হচ্ছে আপনার বেসিক্যালি একটা এফপিজি এর ইন্টারনাল ডায়াগ্রাম। ঠিক আছে, কি কি আছে আমি যে কথাগুলি বললাম, কনফিগারেবল লজিক ব্লকস গুলি আছে, আমরা প্রোগ্রামেবল ইন্টারকানেক্টস আছে, এই যে এই জিনিসগুলি মাল্টিপল ইন্টারকানেক্ট এখান দিয়ে আসতেছে, দিজ আর সেট অফ ইন্টারকানেক্ট, দিজ আর সেট অফ ইন্টারকানেক্ট। আর এইটার মাঝখানে খেয়াল করে দেখবেন এরকম একটা সুইচ আছে, এই সুইচটা দিয়ে আসলে আপনি প্রোগ্রাম করতে পারবেন কোন লাইনটা কখন অ্যাক্টিভেট হয়। এই সুইচটার মধ্যে আপনার নিউমারাস ফ্লিপ ফ্লপস অনেক কিছুই থাকতে পারে। আইও প্যাডস থাকবে অ্যারাউন্ড দ্য পেরিফেরি, এটা আপনি ডিজাইন করতে পারেন আইদার সিগন্যাল উইল কাম ইন অর গো আউট। আর এই জিনিসগুলিকে আমি বলতেছি হচ্ছে লজিক ব্লকস। বোঝা গেল? স্যার এক্সামে এগুলা কি আঁকাইতে হবে স্যার? এটা একটা গুড কোশ্চেন। এক্সামে এগুলি আঁকাইতে হবে নাকি? এখন হইতেও পারে, এটা এখন কোশ্চেন করার উপর নির্ভর করবে। বাট জিনিসটা মাইক্রোপ্রসেসরের যেরকম আমরা দেখছি যে এটার ইন্টারনাল স্ট্রাকচার অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, বোঝার জন্য মানে এটা জিনিসটা বুঝতে পারলে মানে কাঠামোটা আর্ট করতে পারলেই হবে, একবারে ডিটেইল এত সুন্দর করে আর্ট করতে হবে নট নেসেসারিলি। সো যেটা বলতেছিলাম, দিজ আর দ্য অ্যারে অফ দ্য কনফিগারেবল লজিক ব্লকস। এরকম মাল্টিপল আপনার ম্যাট্রিক্স আকারে সাজানো থাকে এটা, আর এটার মাঝখান দিয়ে এরকম করে আপনার ইন্টারকানেক্ট লাইনগুলি থাকে। ঠিক আছে, প্রত্যেকটার মাঝখানে এরকম ইন্টারকানেক্ট লাইন থাকে ইন বোথ ডিরেকশনস, এবং প্রত্যেকটার এই ক্রস পয়েন্টগুলিতে আপনার সুইচগুলি থাকে সাজ দ্যাট এটা কাজ করবে নাকি করবে না। আচ্ছা, আইও ব্লকের ভিতর বিশাল স্ট্রাকচার আছে, সেটা ডিটেইলে না গেলাম, মানে পরবর্তীতে যাচ্ছি।
ওকে, এই হচ্ছে ইন আ জেনারেল সেন্স আপনার একটা টিপিক্যাল এফপিজিএ এর আর্কিটেকচার। তিনটা কম্পোনেন্ট, তিনটা জিনিস মাথায় রাখলে হবে। আউটসাইডে আমার থাকবে হচ্ছে আইও ব্লকস গুলি, মানে দিজ আর ইন দ্য ফর্ম অফ পিনস, ঠিক আছে। মাঝখানে থাকবে হচ্ছে আপনার সিএলবি, এবং তার মাঝখানে এরকম গ্রিড প্যাটার্নে থাকবে হচ্ছে আপনার ইন্টারকানেক্ট। আচ্ছা, এখন একটা একটা করে আসি। সবার প্রথমে আমি আসবো হচ্ছে কনফিগারেবল লজিক ব্লকস, অর ইন শর্ট সিএলবি। কনফিগারেবল লজিক ব্লক সেটা কিরকম থাকতে পারে, তার জন্য এটার একটা ছবি দেখি। দিস ওয়ান। এইটা হচ্ছে একটা সিএলবির ইন্টারনাল ডায়াগ্রাম। ঘাবড়ানোর কিছু নাই, আমার মাইক্রোপ্রসেসরের মতো ইন্টারনাল ডায়াগ্রাম মুখস্থ করা লাগবে না, ইটস জাস্ট ফর মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, জিনিসটাতে দুইটা আপনার লজিক ফাংশন ইউনিট থাকে উইথ 4 ইনপুটস। এটার মধ্যে থাকে হচ্ছে লজিক ব্লকস উইথ 4 ইনপুটস। আচ্ছা, এছাড়াও থাকে আপনার দুইটা ফ্লিপ ফ্লপ থাকে, ঠিক আছে। আচ্ছা, ফ্লিপ ফ্লপ গুলির কাজ কি? যদি আমি সিকোয়েন্সিয়াল সার্কিট চালাইতে চাই, তাহলে এই ফ্লিপ ফ্লপ গুলি আপনার ফাইনাইট স্টেট মেশিন কনস্ট্রাকশনে কাজ হইতে পারে। আদারওয়াইজ কোনো একটা লজিক ব্লককে যদি আমি লজিক্যাল ফাংশন না কাজ করে এটাকে মেমোরি হিসেবে কাজ করাইতে চাই, তখনও এই ফ্লিপ ফ্লপ গুলি কাজে আসে। সেটা কিভাবে আসে আমরা ইন ডিটেলস পরে দেখব। সো এখান থেকে একটা ইম্পর্টেন্ট রিয়ালাইজেশন আমরা আসি যে সিএলবি ক্যান বোথ বি ইউজড অ্যাজ লজিক্যাল for logical operations as well as storage. আচ্ছা, কিভাবে একটু দেখি আমরা। আচ্ছা, এই বাদে মাঝখানে যে জিনিসগুলি আছে, এই যে এই মার্কস গুলি আছে, এই ডিকোডার গুলি আছে, এগুলি না জানলেও চলবে। দিজ আর ইউজ ফর দ্য প্রোগ্রামিং পারপাস। কোনটা কখন কিভাবে কাজ করবে সেটা প্রোগ্রামিং জন্য এই জিনিসগুলি ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। ইজ দ্যাট ক্লিয়ার আপ আনটিল দিস পয়েন্ট? Yes, sir. এই দুই পয়েন্টে আমি দুইটা আউটপুট পাই, আর ক্লক সিগন্যাল ইফ নেসেসারি দিতে হইতে পারে, আদারওয়াইজ নট। খেয়াল রাখতে হবে এই লজিক ব্লকস গুলি ক্যান ওয়ার্ক বোথ অ্যাজ সিকোয়েন্সিয়াল সার্কিট অ্যান্ড অ্যাজ কম্বিনেশনাল লজিক সার্কিটস। ফাংশনালিটিস, যে কথাটা বলতেছিলাম, ইট কন্টেইনস 2 4 ইনপুট ফাংশন জেনারেটিং ডিভাইসেস, যেটাকে আমি ইন শর্ট লজিক ব্লক বলতেছি, দ্যাট ক্যান বি ইউজ through the implementation of lookup tables. আরেকটা ইম্পর্টেন্ট টার্ম চলে আসলো, LUT, যেটাকে আমি বলি লুকআপ টেবিল। এটা দিয়ে আমি এই লজিক ব্লকগুলি ইমপ্লিমেন্ট করতে পারি। লুকআপ টেবিল কি এটা একটু পরে গিয়েই দেখবো, বেশিক্ষণ না। আচ্ছা, এ বাদে এখানে আর কি থাকে? এ বাদে আরেকটা জিনিস থাকে যেটাকে আমি বলতেছি 16:1 মেমোরি। 16:1 একটা মেমোরি ইউনিট এটার মধ্যে ইনকর্পোরেটেড থাকে ইন দ্য ফর্ম অফ এ স্ট্যাটিক র্যাম, ঠিক আছে। র্যাম জিনিসটা কি কেউ কি বলতে পারবেন? মানে ইন শর্ট, মানে ইন সিম্পল র্যাম কিভাবে কাজ করে আমার মাইক্রোপ্রসেসরের কনসেপ্ট দিয়ে? স্যার, রিডও করতে পারবে, রাইটও করতে পারবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এরকম একটা মেমোরি ব্লক থাকে র্যামের মধ্যে, সেটার মধ্যে এরকম মেমোরি স্পেস থাকে, তাই না?
প্রত্যেকটার আপনার একটা অ্যাড্রেস অ্যাসাইন করা থাকে, সেই অ্যাড্রেসটাতে আপনি করতে পারলে, অ্যাক্সেস করতে পারলে এটার থেকে আপনি ডাটা রিড করতে পারবেন, রাইটও করতে পারবেন। তো দিস ইজ বেসিক্যালি এ র্যাম। আচ্ছা আচ্ছা, এরপরে আরো যে জিনিসগুলি থাকে এটার মধ্যে অনেকটাই বলে আসছি কিছুক্ষণ আগে। দুইটা 1 বিট আপনার রেজিস্টার থাকবে এর মধ্যে, 1 বিট রেজিস্টার। এখন দুইটা 1 বিট রেজিস্টার কি? রেজিস্টার গুলি হচ্ছে আপনার ইন দ্য ফর্ম অফ ফ্লপস, ফ্লিপ ফ্লপ। এই দুইটা ফ্লিপ ফ্লপকেই আপনি চাইলে দুইটা সিঙ্গেল বিট, এখানে ডি ফ্লিপ ফ্লপ আর কি, সিঙ্গেল বিট রেজিস্টার হিসেবে কাজ করাইতে পারেন। ফ্লিপ ফ্লপস এই ফ্লিপ ফ্লপ গুলি দিয়ে আপনি অলসো ল্যাচ ফাংশন অপারেট করাইতে পারেন, এটা দিয়ে আপনি ক্লক ট্রিগারিং করতে পারেন, এজ ট্রিগার, লেভেল ট্রিগার, আর সেট রিসেট ভ্যালু, এই পুরা সিএলবি দিয়ে সেট রিসেট, সেটাও ক্যান বি সেট, মানে সেটাও কনস্ট্রাক্ট করা, মানে সেট রিসেটের ভ্যালু আপনি দিতে পারেন আর কি। কাউন্টার জেনারেট করা পসিবল বোথ অ্যাসিনক্রোনাস এন্ড সিনক্রোনাস, মানে ইন এভরি ওয়ে ইমাজিনেবল এই ব্লকটা আপনার প্রোগ্রামেবল। মানে যত ধরনের লজিক সার্কিট আমরা পড়ে আসছি বা দেখে আসছি সবগুলি এটা দিয়ে আমরা প্রোগ্রাম করতে পারবো। আচ্ছা, এখন আসি এই টার্মটার মধ্যে আমরা লুক আপ টেবিল। সো হোয়াট ইজ এ লুক আপ টেবিল? লুক আপ টেবিল দেখার জন্য ইন শর্ট আমরা আরেকটা একটু ফিগার দেখি। এই ফিগারটা যদি দেখি, এটা কিছুই না, এই ফিগারটারই একটা আপনার সিম্পলিফাইড ভার্সন। আচ্ছা, আসেন তাহলে ইন এ ব্রড সেন্স এই জিনিসটাকেই আমি লুকআপ টেবিলের সাথে কম্পেয়ার করতে পারি, ঠিক আছে? এটা ব্যাখ্যা করার জন্য যদি আমরা একটু দেখি, সে ফর ইনস্ট্যান্স এই একটা আমি লুকআপ টেবিল বললাম, এটার মধ্যে আমার 4টা ইনপুট থাকবে এবং একটা আউটপুট ফাংশন থাকবে এফ, ঠিক আছে? ক্লিয়ার এই পর্যন্ত? আর ইউ উইথ মি? জি স্যার, ক্লিয়ার। স্যার ক্লিয়ার। বললাম কি এই লুকআপ টেবিল গুলিতে আপনার কি থাকতে পারে, 4টা ইনপুট থাকবে এবং সেটার জন্য আমি করসপন্ডিং একটা বুলিয়ান এক্সপ্রেশন বা আউটপুট একটা আমি পাবো, যে করেই হোক। আচ্ছা, এখন জিনিসটা কাজ করে কিভাবে লুকআপ টেবিলটা, দ্যাট ইজ ওয়্যার উই আর ইন্টারেস্টেড। এই লুকআপ টেবিলটাকে এক্সপান্ড করলে আমরা দেখতে পারবো হচ্ছে ফার্স্ট অফ অল একটা 4/16 ডিকোডার, ঠিক আছে? আর একটা আরেকটা হচ্ছে আমার 1/16 র্যাম দেখতে পারবো। আমার এই 4টা ইনপুট এ বি সি ডি, ঠিক আছে? এটার মধ্যে ইনপুট দিলাম। আচ্ছা, এটার আউটপুট গুলি 4/16 ডিকোডার, যেহেতু প্রত্যেকটা র্যামের আপনার এই আলাদা র্যাম সেগমেন্ট গুলিতে গিয়ে লাগবে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই।
এখান থেকে সে ফর ইনস্ট্যান্স এখানে গিয়ে লাগবে। আচ্ছা, এখন এটার মধ্যে আপনার লজিক্যাল ফাংশন কিভাবে ডিটারমাইন করা হয় বা লজিক্যাল ফাংশন কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় সেটা একটু আমরা দেখি। দেখেন, ফর ইনস্ট্যান্স আমি যদি কল্পনা করি যে আমার একটা ফাংশন আছে এফ অফ এ বি সি ডি, চারটা ইনপুটের জন্য একটা ফাংশন এফ অফ, যেটার আমি একটা আউটপুট ধরলাম হচ্ছে ওপি। ঠিক আছে, অবশ্যই এটা একটা বুলিয়ান এক্সপ্রেশন, এরকম একটা ফাংশন হবে। সেই বুলিয়ান এক্সপ্রেশনের অবশ্যই একটা ট্রুথ টেবিল হবে। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? কি বলতে যাচ্ছে বুঝতেছেন? এখানে একটা ফাংশন থাকবে, একটা বুলিয়ান ফাংশনে তো অবশ্যই একটা ট্রুথ টেবিল থাকবে, তাই না? জি স্যার। আচ্ছা, একটা বুলিয়ান ফাংশনের ট্রুথ টেবিল থাকলে সেই ট্রুথ টেবিলে আউটপুট কয়টা হবে? 4 ইনপুট যদি আমি ইউজ করি। হাউ মেনি আউটপুটস? 16টা। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই ট্রুথ টেবিলে আমার 16 আউটপুট থাকবে। এখন আমি এলিউটটাকে যেভাবে প্রোগ্রাম করতে পারি, এটা ট্রুথ টেবিল আমি জেনারেট করব। 16টা আউটপুট আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে, 16টা আউটপুট যদি আমি এখানে দিয়ে দিই, তাইলে কি এই এন্টায়ার আমার এই লজিক ব্লকটা সিএলবিটা কিসের মতো কাজ করবে? এই বুলিয়ান ফাংশনটার মতো কাজ করবে। বোঝা গেল কি বলতে যাচ্ছি? স্যার র্যাম এর কাজটা বুঝলাম না স্যার, মানে ইনপুট যাচ্ছে আউটপুট ব্যাপারটা বুঝলাম না, ট্রুথ টেবিলের সাথে সম্পর্কটা। এই তোটা, এটা 16টা ইনপুট না, মানে 16টা আউটপুট না? জি স্যার। আচ্ছা, 16টা আউটপুট যদি আপনি র্যামের 16 সেগমেন্টে যদি 16টা পজিশনে বসাইতে পারেন, তাইলে আপনার কি হচ্ছে? ইউ হ্যাভ অ্যাকাউন্টেড ফর অল পসিবল আউটকামস অফ দিস 4 ইনপুটস, তাই জি না? স্যার। জি আচ্ছা, স্যার। তাই যদি হয় তাইলে কি আমি বলতে পারি না যে এই চারটা ইনপুটের জন্য আমি সবগুলি আউটপুট কিভাবে রকম হওয়া পসিবল সেটা আমি এটার মধ্যে ইমপ্লিমেন্ট করলাম। এখন এটার ভিতরে আরো কিছু প্রোগ্রামেবিলিটি আছে, সেটাতে না গেলাম। তাহলে ইন এসেন্স যেই কথাটা বলা যায়, এই এলইউটিটা বা এই লজিক ব্লকটা আপনার কিসের মতো কাজ করবে? এই বুলিয়ান ফাংশনটার মতো কাজ করবে না? জি স্যার। বোঝা গেল? এটাই বলতে চাচ্ছি। জি স্যার, ঠিক বুঝতে আছে, পারছি। স্যার র্যামের এক্সাক্ট কাজটা কি এখানে, মানে র্যাম কি কাজটা করতেছে? র্যামের কাজটা হচ্ছে আপনার এই ট্রুথ টেবিলটাকে লোড করতেছে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? র্যামের আরেকটা কাজ আছে। আচ্ছা, আরেকটু যদি সহজ করে বলি, লাস্ট ক্লাসে আমরা যে দেখলাম যে একটা ফুল অ্যাডার দেখলাম, একটা ফুল অ্যাডারের আমরা সাম পার্টটা মনে করেন চিন্তা করি, সেটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করছিলাম, বা ক্যারি পার্টটা এইচডিএল এ অ্যাসাইন, তাই না? ক্যারি ইকুয়াল টু এ এন্ড বি, বি এন্ড সি, আর হচ্ছে সি এন্ড এ। দ্য সেম থিং, এটা কিন্তু আমি এইচডিএল এ অন্য আরেকভাবে ইয়া করতে পারি, অ্যাসাইন করতে পারি। সেটা কি? ইন দ্য ফর্ম অফ ট্রুথ টেবিল। আপনার এ বি সি, এখানে যদি আপনার ক্যারি আউট দিয়ে দেই, 0 0 0 জন্য এটা একটা রেজাল্ট হবে, সিমিলারলি 1 এর জন্য এটা একটা রেজাল্ট হবে। সো তখন যখন আমি এই জিনিসটা এই কাজটা করতেছি অ্যাসাইন করে এইচডিএল এর মধ্যে, তখনই আসলে মূলত এই আউটপুটটা হচ্ছে আপনার এই র্যামের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে আমি যে ইনপুট দিব সেটা আপনার এলইউটিতে করেসপন্ডিং আউটপুটের মধ্যে চলে যাবে, গিভেন দ্যাট
ওই মাঝখানে সার্কিট্রি গুলি আপনার থাকে। এটা তো একটা সিম্পলিফাইড ভার্সন দেখাইলাম। তখন আপনার দিস সার্কিটস উইল কাম ইনটু দ্য পিকচার। র্যামটার চারটা ইনপুট স্যার, হ্যাঁ তাহলে এই অ্যাসাইন যেটা করছেন স্যার এখানে আরো একটা ইনপুট আসবে না স্যার? কোথায়? মানে স্যার এই যে অ্যাসাইন যেটা দেখাইছেন স্যার এবিসি দিয়ে, ওমা, এটা ডোন্ট কেয়ার রেখে দিলাম, তাহলে কি হবে? পরে কয়েকটা কন্ডিশন আপনার ডোন্ট কেয়ার হয়ে যাবে। ঠিক আছে, 8টা বাদে বাকি 8টা আপনার ডোন্ট কেয়ার হয়ে যাবে, আপনার র্যাম পুরাটা ইউটিলাইজ হবে না, এরকমও হইতে পারে। এটা আপনি 4টা ইনপুট মানে 4টা ইউজ করতে হবে, নট নেসেসারিলি দ্যাট আপনি 2টা ইউজ করতে পারেন, 3টা ইউজ করতে পারেন, একটাও ইউজ করতে পারেন, দ্যাট ইজ আপ টু দ্য ইউজার্স প্রেফারেন্স। স্যার ডোন্ট কেয়ার হলে কি স্যার ওটা ভেরি লগে স্যার আমাকে মানে বলে দিতে হবে, মানে বলা লাগবে, উল্লেখ করতে হবে স্যার? হ্যাঁ, অবশ্যই উল্লেখ করতে হবে। ভেরিলগে ডোন্ট কেয়ার এর ইয়ে হচ্ছে এই যে কোশ্চেন মার্ক আপনি দিয়ে দিবেন। মনে করেন 1 কন্ডিশনের জন্য আপনি দেখতে চান না, এই তিনটা আপনি কোশ্চেন মার্ক দিয়ে এটা আউটপুট আপনি ডোন্ট কেয়ার দিয়ে দিবেন, বা সরি ভুল বললাম, 1 দিয়ে এটাতে আপনি এরকম কোশ্চেন মার্ক দিয়ে দিলেন, এটা আউটপুট যা হোক উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। এনিওয়েজ, যে কথাটা ছিলাম, আমার এই র্যামের আমার আরেকটা কাজ আছে। এই র্যামটাকে এখন যেহেতু র্যাম ইউজ করছি, র্যামের মূল পারপাস কি? মেমোরি স্টোর করা, তাই না? So this RAM can also be used as a memory. সেটা কিভাবে? তখন এই কয়েকটা দিয়ে হচ্ছে আমি এই র্যামটার অ্যাড্রেসটাকে কনফিগার করব, এই কয়েকটা ইনপুট দিয়ে। আর এই জিনিসগুলি হচ্ছে আপনার এক একটা অ্যাড্রেস বাস হয়ে যাবে। বোঝা গেল? কি বলতে চাচ্ছি দেখেন, এই র্যামের সাথে আপনি এরকম আইও লাইন লাগাই দেন, ঠিক আছে? আপনি এখানে ডাটা রাখবেন, রাখার জন্য মনে করেন এটার কি অ্যাড্রেস হবে 0000, এটা কনসিকুয়েন্টলি হবে কত 1111। সো আপনি এখানে এই 3টা ভ্যালু দিয়ে দেন, 4টা ভ্যালু 0000, এই অ্যাড্রেসটাকে সিলেক্ট করবে, তখন আপনার এই পিন দিয়ে ডাটা এসে এখানে স্টোর হইতে পারবে, ঠিক আছে? সো এই র্যামটাকে আপনি স্টোরেজ পারপাসেও ইউজ করতে পারেন। সো দিস ওয়াজ অ্যাবাউট দ্য লুকআপ টেবিল। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আমি যেটা একটু বলতে চাচ্ছি, সেটাকে আমি বলি হচ্ছে এরিয়া ট্রেড অফ ডিলে। আসেন দেখি এরিয়া ট্রেড অফ ডিলেটা কি। ফর ইনস্টেন্স, আপনি একটা সার্কিটের কথা চিন্তা করেন যেটা আপনার কনস্ট্রাক্ট করার জন্য কিছু লুকআপ টেবিল প্রয়োজন। দেখি রাফলি এরকম হইতে পারে, এখান থেকে দিস অল আর দ্য লুকআপ টেবিলস, যে কয়টা আপনার লুকআপ টেবিল লাগে আর কি কাজে, সেখান থেকে এরকম হইতে পারে, তারপর এরকম হইতে পারে। সো এটার 2টা ইনপুট, এটারও 2টা ইনপুট, এটারও কনসিকুয়েন্টলি 2টা ইনপুট ধরলাম, এখানে আমি 2টা ইনপুট ইউজ করতেছি। আচ্ছা, একটা কথা ভুল বললাম, এই জিনিসগুলো আসলে আপনার লুকআপ টেবিল না, এটা একটু ভুল বলে ফেলছি। দিজ আর দা আপনার গেট বলতে পারেন আর কি, লজিক গেটস। আমরা এখন দেখবো লুকআপ টেবিলের মাধ্যমে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় ইন আ সেন্স। সো এখান থেকে আপনার এখানে একটা গেল মনে করেন ইনপুট আকারে, এটা এখানে গেল, যেহেতু 2টা ইনপুট লাগতেছে প্রত্যেকটাতে। আরেকটা গেল, ঠিক আছে? এটাকে একটু আমি যাই হোক বাদ দিই।
এখন একটু দেখেন এই জিনিসটাকে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। মনে রাখতে হবে একটা লুকআপ টেবিলে আমি 4টা ইনপুট দিতে পারি, ঠিক আছে? সো আমি এই 3টা মিলে একটা লুকআপ টেবিলের কাজ করাইতে পারি, ঠিক কিনা? কয়টা ইনপুট? 1 2 3 4। বোঝা গেল? হ্যালো, জি স্যার। বলতেছি হচ্ছে এই একটা হচ্ছে আমার সার্কিট। এই সার্কিটটাতে বিভিন্ন ধরনের গেট আছে। এখন এই গেটগুলিকে আমি একটা এফপিজিএ তে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। তাহলে কিভাবে করতে পারি? আচ্ছা, এরপর এই দেখেন 1 2 3 4, এই 4টা প্লাস এইটা, এই কয়টা মিলে আমি একটা লুকআপ টেবিল ইউজ করতে পারি। এখানে আমি একটা ইউজ করলাম, এখানে আরেকটা ইউজ করলাম, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, আবার এই যে এইখান থেকে এটাও আমি একটা লুকআপ টেবিল বলতে পারি। কয়টা ইনপুট এখানে? এই একটা ইনপুট, দুইটা ইনপুট, তিনটা, চারটা। সেকেন্ডটাতে স্যার প্রথম দুইটাতে দুইটা করে ইনপুট দিয়ে দিচ্ছেন না স্যার? কোনটাতে? সেকেন্ডটা মাঝখানেরটা স্যার। এটা না স্যার, প্রথম এই যে উপরের ভেতর ভেতর দুই দুই চারটা হয়ে গেল স্যার। 1 2 এটা, তার মাঝখানেরটা স্যার, মানে এই যে এটা, হ্যাঁ 1 2 3 4। তাহলে স্যার প্রথম দুইটুকু মিলেই হয়ে যাবে না স্যার? তাহলে নিচে থেকে কাউন্টে ধরবো স্যার? অবশ্যই কাউন্টে ধরতে পারেন। এটা তো হচ্ছে আপনার ইন্টারমিডিয়েটারি ইনপুট, ঠিক আছে? মানে যে জিনিসটা হচ্ছে আপনার এটাকে আপনি আলাদাও ধরতে পারেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল। বাট কথা হচ্ছে এই আউটপুটটা গিয়েই তো হচ্ছে আপনার এই ইনপুটটার মধ্যে লাগতেছে, আর আপনার ফাইনাল আউটপুট তো হচ্ছে এই জায়গাটায়। যেটা বলতে চাচ্ছি যে আপনার এই 4টা ইনপুটের জন্য আপনার এখানে কি আউটপুট আসবে, উই আর কনসার্ন উইথ দ্যাট। এর মাঝখানে কতগুলি স্টেজ থাকলো সেটা নিয়ে আমরা কনসার্ন কিন্তু না, ঠিক আছে? বুঝাইতে পারলাম? ওইটাই, যে এখানে আমার 4টা ইনপুট কি আর আউটপুট কি, মাঝখানে 100 কোটি স্টেপ থাকতে পারে। এখানে যেটা করছি হচ্ছে আমি এই ইনপুটটাকেই টান দিয়ে এখানে বসাইছি, এখানে আলাদা একটা ইনপুট আছে। আচ্ছা, যাই হোক, তারপরে এই দুইটা মিলে আমি একটা লুকআপ টেবিল করলাম এবং ফাইনালি এখানে আমার দুইটা ইনপুটই আছে। সো এটার জন্য আমার আরেকটা লুকআপ টেবিল ইউজ করতেছি। আচ্ছা, দেখেন এখন যে ঘটনাটা ঘটতেছে, আমরা এখানে লুকআপ টেবিল ইউজ করলাম কয়টা? 4টা, তাই না? আর এইখানে একটা লুকআপ টেবিল ইউজ করলাম, পরবর্তীতে এখানে একটা লুকআপ টেবিল ইউজ করলাম। প্রত্যেকটা লুকআপ টেবিলের ইন্টারকানেক্টের মাঝখানে আপনার যদি ডিলে 1 করে হয়, তাই না? তাইলে এখানে কয়টা ডিলে হবে? এই একটা, এই দুটার মাঝখানে একটা ডিলে, এই দুটার মাঝখানে একটা ডিলে, আর এই দুটার মাঝখানে একটা ডিলে, 3টা ডিলে পাইলাম। বোঝা গেল কি বলতে চাচ্ছি? এই লুকআপ টেবিল ফার্স্ট স্টেজের, এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেজের। সো একটা লুকআপ টেবিল থেকে আরেকটা লুকআপ টেবিলে আপনার কানেক্ট করার জন্য একটা করে যদি আমি ডিলে কাউন্ট করি, অবশ্যই দেয়ার উইল বি এ ডিলে, যেহেতু এটা মাঝখানে আমি কিছু ওয়্যার ইউজ করতেছি এবং এই ওয়্যারটাকে আমার প্রোগ্রাম করা লাগতেছে। সো এইটাকে একটা ডিলে বললাম, আবার এই দুইটা লুকআপ টেবিলের মাঝখানে আমি একটা ডিলে পাবো, সিমিলারলি এই দুইটার মাঝখানে আমি আরেকটা ডিলে পাবো। এটা যদি হয় তাইলে সেম জিনিসটা আরো কিভাবে করা যেতে পারে? মনে করেন এই ডায়াগ্রামটাই, ডিলেটা কি সবসময় ফাইনাল ফাইনাল আউটপুটের সাপেক্ষে চিন্তা করবো স্যার? হ্যাঁ না, ডিলে আপনি চিন্তা করবেন একটা লুকআপ টেবিল থেকে আরেকটা লুকআপ টেবিল, একটার আউটপুট গিয়ে আরেকটা লুকআপ টেবিলের ইনপুটে লাগলে
তখন হচ্ছে দুইটার মাঝখানে একটা করে ডিলে হবে। আমার লাস্ট যে লুকআপ টেবিল আছে সেটার আউটপুটে আমার কোনো ডিলে হচ্ছে না। না, সেটা হচ্ছে আপনার ফাইনাল আউটপুট। সেটা তো গিয়ে আর কোনো লুকআপ টেবিল, এটাকে ইন্টারনাল ডিলে, হ্যাঁ ওটারও ডিলে আছে, বাট সেটা হচ্ছে আপনার এটার মধ্যে কনসার্ন না। আচ্ছা, এখন একই জিনিস যদি অন্য একটা ডিজাইনের মধ্যে দেখি কিরকম হইতে পারে, আমি আবারও এই তিনটা মিলে কি করলাম, একটা এলইউট ইউজ করলাম, ঠিক আছে? এরপরে 1 2 3 4 1 2 3 4 আপনার, আচ্ছা এখানে আমি বারবার এই জিনিসটা ইয়ে করছি, এই ইনপুটটা কিন্তু এই জায়গাটা থেকে, তাইলে আমি দেখেন এইখান দিয়ে আমি এই তিনটা দিয়ে আমি আরেকটা লুকআপ টেবিল ইউজ করলাম, ঠিক আছে? এই পর্যন্ত তো ক্লিয়ার? এই যে একটা দুইটা তিনটা চারটা ইনপুটের জন্য আসলো, এখানে 1 2 3 4, অলওয়েজ কনসিডারিং দ্য এক্সটার্নাল ইনপুট। আচ্ছা, এখানে কয়টা আছে? একটা দুইটা, ঠিক আছে? এটার আউটপুট গিয়ে এখানে লাগলো, সো এটারে আমার ইনপুট ইয়ে কনসিডার করার দরকার নেই। এখানে একটা, আর এই জায়গায় একটা। দেখেন আবার বলতেছি, এই দুইটা ইনপুট এখানে লাগলো, ঠিক আছে? এই পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপর আমি এখানে একটা আমি ইনপুট কনসিডার করতেছি, যদি এটাকে আপনি ইনপুট কনসিডার করতেও পারেন নাও করতে পারেন, দ্যাট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। এটা আপনি যদি এই লুকআপ টেবিলের মধ্যে ফালায় দেন তাইলে এটার ইনপুট হবে না, এটা ইন্টারমিডিয়েট আউটপুট হয়ে যাবে। আর এগুলি তো হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট আউটপুট, এগুলি নিয়ে আর কনসার্ন হওয়ার দরকার নাই। সো এই দুইটা ইনপুটের জন্য যদি আমি এই কয়েকটা দিয়ে যদি একটা লুকআপ টেবিল ইমপ্লিমেন্ট করি, করা কি সম্ভব? ইনপুট তিনটা হয়ে গেল না স্যার? হইলো, কি সমস্যা? 3 ইনপুটে হবে না, আমি কি বলছি? একটা ডোন্ট কেয়ার হবে স্যার। হ্যাঁ, একটা আপনি ইউজ করলেন না, ডোন্ট কেয়ার বা অফ করে রাখলেন, ওই ইনপুট পেনে কিছু সাপ্লাই দিলেন না, বা ডোন্ট কেয়ার করে রাখলেন, ঠিক আছে? আরো এফিসিয়েন্টলি হয়তো করা সম্ভব যদি আপনি এই সবগুলিরে একসাথে নেন, বা এই সবগুলি না এইটার থেকে নিয়ে এইটা সহ একটা নেন, তাইলেও আপনার তিনটাই লাগতেছে। সো এই হচ্ছে একটা বিষয় যেটা দেখলাম। আগেরটাতে আমার ছিল হচ্ছে 4 আর 2 ছিল ডিলে, এখানে আপনার তিনটা লুকআপ টেবিল লাগতেছে। আর ডিলে কয়টা? এই দুইটার মাঝখানে একটা ডিলে, আপনার এই দুইটার মাঝখানে একটা ডিলে, তাই না? তাইলে 2 ডিলে। তো লুকআপ টেবিল ইউজ করে আমার এই ডিলের যে কনফিগারেশনটা, এটা কিন্তু কমায় আনা সম্ভব। সিমিলারলি আপনার লুকআপ টেবিলও কমায় আনা সম্ভব। আশা করি বোঝা গেল এই পর্যন্ত। বোঝা গেছে? কে বুঝতে পারেননি বলেন, কার কি কি ডাউট আছে, কার কোন জায়গায় ঘাপলা লাগতেছে? স্যার আগে তো স্যার চারটা ছিল, এখন তিনটে হয়েছে, এই কারণে স্যার ডিলে করতেছে। হুম, আগে এর আগে স্যার আপনি চারটা ফোন করে দেখাইছিলেন না, হ্যাঁ, চারটা থেকে এখন তিনটে হয়েছে, এই কারণে স্যার ডিলেটা করতেছে। এটাই আমি বলতে চাচ্ছি। এই পর্যন্ত মানে আগে যত কিছু পড়াইলাম, কার কোনো ডাউট কনফিউশন কিছু আছে? আচ্ছা, ধরলাম নাই, না থাকলে লেটস মুভ ফরওয়ার্ড। এরপরে এটা হচ্ছে আপনার আইও প্যাডের কিরকম কাজ, আইও
ডায়াগ্রাম, এটা যদি একটু দেখি, এটা হচ্ছে আপনার এই জিনিসটা, এটা হচ্ছে আপনার আইওপ্যাড। জাস্ট ডায়াগ্রামটা দেখলেই হবে, এমন কোনো ইম্পর্টেন্ট কথাবার্তা এটার মধ্যে বলার কিছু নাই। হ্যাঁ, আইওপ্যাডটা তো ভিতরে আপনার দুইটা ফ্লিপ ফ্লপ থাকে, এই দুইটাকে আপনি প্রোগ্রাম করতে পারেন। এছাড়া আপনার বিভিন্ন বাফার টাফার থাকে আর কি। এই হচ্ছে আপনার আলটিমেট প্যাডটা, এটার মধ্যে আপনি ক্লক ইনপুট দিতে পারেন, ঠিক আছে। আপনার এনেবল ইনপুট, ইনপুট ক্লক, মানে কখন কোন ইনপুট হিসেবে আপনার লজিক্যাল ইনপুট, তারপর কখন আপনি আউটপুট হিসেবে নিচ্ছেন, এই সবগুলি এই আইও প্যাডটার মাধ্যমে করা সম্ভব। এই জিনিসগুলি হচ্ছে আপনার কি প্রোগ্রামিং এর জন্য ব্যবহার করে, ঠিক আছে। এই হচ্ছে মূলত আইও প্যাডের কাজ। রাউটিং একটা বিষয় আছে এরপরে। হ্যাঁ বলেন, কোনো ডাউট কি আছে? আচ্ছা, রাউটিং এর ছবিটা দেখি। স্যার রাউটিংটা স্যার 5 মিনিট ব্রেক নিয়ে আসে স্যার। না, রাউটিংটা শেষ করে তারপর 10 মিনিট ব্রেক নিয়ে আসেন। রাউটিং এর ছবিটা নাই। আচ্ছা, রাউটিং এর ছবিটা তাহলে একটু কষ্ট করে এই ডায়াগ্রাম থেকেই দেখতে হবে। যেটা বললাম, রাউটিং এ বেশি কিছু বলবো না, খালি এখানে আপনার একটা সুইচ থাকে। এই সুইচটার ভিতর আপনি বিভিন্ন কম্বিনেশন অফ 001 01 00 এরকম কম্বিনেশন দিয়ে আপনি কোন লাইনটা অ্যাক্টিভেট করতে চান সেটা আপনি করতে পারেন। কাইন্ড অফ ওই এসরাম এর প্রিন্সিপালটার মতোই এটাও কাজ করে। ইনফ্যাক্ট এই রাউটিং এর এই সুইচের মধ্যে আমরা এসরামই ইউজ করে থাকি। আরেকটা টেকনোলজি হচ্ছে অ্যান্টিফিউজ টেকনোলজি আমরা ইউজ করি। অ্যান্টিফিউজটা কি জিনিস, একটা ফিউজ কি জিনিস কে বলতে পারবে? আর কারেন্ট বেশি হয়ে গেলে স্যার কাট অফ করে দিবে। হুম, একটা কারেন্ট বেশি হয়ে গেলে এই জিনিসটা কাট অফ হয়ে যায়, এটাই তো ফিউজের কাজ, তাই না? অ্যান্টিফিউজ হচ্ছে এটার পুরো উল্টা জিনিসটা। উল্টা জিনিসটা কি রকম? একটা আমার এরকম হাই রেজিস্ট্যান্স পাথ থাকে, ঠিক আছে। সো এখানে একটা লো অ্যামাউন্ট অফ কারেন্ট গেলে ইট উইল নট এফেক্ট ইট, বাট যদি আমি এই দুই পয়েন্টে একটা হাই অ্যামাউন্ট অফ ভোল্টেজ দেই তখন এই পাথটা আপনার কন্ডাক্টিং হয়ে যায়, সো এখান দিয়ে আপনার কারেন্ট পাস করে। সো এই টেকনোলজিটাও এই সুইচ হিসেবে আপনার ব্যবহার করতে পারেন, যেখানে আপনার এই ভোল্টেজটা হচ্ছে আপনার এই সুইচিং অপারেটর হিসেবে ইউজ করবে, কখন আপনি ভোল্টেজটা দিলেন বা কখন দিলেন না। দ্যাট ইজ দ্য অ্যান্টিফিউজ টেকনোলজি, ঠিক আছে। এই হচ্ছে ইন শর্ট, মানে এটা ডেসক্রাইব করলে আর অনেক ভাবে ডেসক্রাইব করা সম্ভব, মানে আমি একেবারে ইন শর্ট যতটুকু না বললেই না এফপিজিএ সেই কথাগুলি বললাম, ঠিক আছে। বোঝা গেল এই পর্যন্ত? মানে বেসিক একটা ধারণা দেওয়াই আমার উদ্দেশ্য ছিল, ইন ডিটেইল যাওয়া উদ্দেশ্য না, দ্যাট ইজ বিয়ন্ড দ্য স্কোপ। এবং এটা আসলে সিলেবাসের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করি না, যেহেতু জিনিসটা ল্যাবে দেখানো হয় তো ইন্টারনাল ডায়াগ্রামটা একটু দেখে রাখা ভালো, সেই জন্য আমি ইনক্লুড করছি। তো এফপিজিএ নিয়ে কারো কোনো ডাউট কনফিউশন কি আছে? হ্যালো, মাঝে মধ্যে মনে হয় আমি একাই কথা বলতেছি, আমি একাই ক্লাস করতেছি। স্যার আপাতত প্রবলেম নাই। আচ্ছা, আপাতত প্রবলেম নেই। দেন ভেরি গুড, লেট আস টেক 5 মিনিটস ব্রেক, এসে আমরা গেট অ্যারেটা দেখব, ঠিক আছে। স্যার সো এখন আমরা কথা বলবো হচ্ছে গেট অ্যারে নিয়ে। এফপিজিএ তে যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে ফিল্ড প্রোগ্রামেবল, মানে আমি জায়গার মধ্যে বসেই সেটাকে প্রোগ্রাম করতে পারি। নট নেসেসারিলি সার্কিট ডায়াগ্রামটা কিরকম হবে সেটা না, তার ইন্টারকানেক্ট সহ সবগুলি জিনিস, তার ইনপুট আউটপুট কি হবে সবগুলি আমরা প্রোগ্রাম করতে পারি। আচ্ছা, এখানে আমার
এলইউটি লজিক ব্লক, সেটা আমরা ইউজ করতেছি। আর হচ্ছে আপনার স্ট্যাটিক মেমোরি ইউজ হচ্ছে, আর কম্বিনেশন অফ ফ্লিপ ফ্লপ, তাই না? গেট অ্যারেতে আমরা যেটা ইউজ করি, সেখানে আমরা কোনো লজিক ব্লক ইউজ করব না। উই শ্যাল ইমপ্লিমেন্ট থ্রু দ্য ইউজ অফ লজিক গেটস। ডাইরেক্টলি আমরা লজিক গেটস এটার মধ্যে ইউজ করব, কোনো লজিক্যাল ব্লক ইউজ করব না। মানে একটা লজিক ব্লককে আমি চাইলে অ্যান্ড গেট, অর গেট, ন্যান্ড গেট, নট গেট, যে কোনো গেট বানাইতে পারি, বাট এই ক্ষেত্রে আমরা একবারে পিওর অ্যান্ড গেট চাইলে অ্যান্ড গেট, নট গেট চাইলে নট গেট, এরকম বিভিন্ন গেট আমরা ইউজ করব। সো এটা হচ্ছে আপনার গেট অ্যারের মেইন প্রিন্সিপাল। এটা করতে গেলে কিছু প্রবলেম অ্যারাইজ হয়। নাম্বার ওয়ান হচ্ছে এটা প্রোগ্রামেবল, ফিল্ড প্রোগ্রামেবল থাকে না। এটা প্রোগ্রামেবল থাকে অবশ্যই, বাট এটা আমি আলাদা ফ্যাসিলিটির ইউজ ছাড়া এটাকে প্রোগ্রাম করা সম্ভব না। সো এই ক্ষেত্রে যেটা করা হয়, আমার ফ্যাব্রিকেশন মাস্ক, এটা একটা নেসেসিটি হয়ে যায় গেট অ্যারের ক্ষেত্রে। বাট ট্রেড অফটা কি? ইট উইল শো বেটার পারফরমেন্স। কিভাবে বেটার পারফরমেন্স দিবে, কেউ কি বলতে পারবেন? এটা গেস করেন। একটু আগেই কথাটা কিন্তু উঠে আসছিল আপনাদের মাধ্যমেই। লজিক গেট ইউজ করে ডিলে কম। লজিক গেট ইউজ করাতে ডিলে কম হবে, বাট কেন কম হচ্ছে ডিলেটা? দেখেন, এর আগে আমি যে একটা সিএলবি ব্লক দেখাইলাম, আপনার দুইটা লজিক ব্লক থাকে, এই পাশে দুইটা ফ্লিপ ফ্লপ থাকে, এবং এখান থেকে আমরা আউটপুট গুলি নেই। এর মাঝখানে কিন্তু নিউমেরাস সার্কিটরি ছিল, ঠিক আছে না? এটাকে প্রোগ্রাম করার জন্য। এই জিনিসটা কিন্তু গেট অ্যারের মধ্যে নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, একটু আগে যে কথাটা উঠে আসলো যে আমার 4টা ইনপুট ছিল, তো 4টা ইউজ করতে হবে, আমি 3টা ইউজ করতে পারবো না। অবশ্যই পারবো, বাট সেই ক্ষেত্রে আরেকটা ইনপুটে তো আমার ডোন্ট কেয়ার দিতে হচ্ছে। এই ক্ষেত্রে এই ইয়াটা নাই। আপনি যদি 2 ইনপুট অ্যান্ড গেটের কথা চিন্তা করেন, তাহলে এখানে 2টা ইনপুটই যাবে, এক্সট্রা কোনো ইনপুট থাকবে না। সো টু সাম এক্সটেন্ট ইট ইজ বেটার পারফর্মিং, বাট ট্রেড অফটা কোথায়? এই যে ফ্যাব্রিকেট করতে যায়, মাস্ক ফ্যাব্রিকেশনের জন্য আপনার এটার কি হচ্ছে, আলাদা কস্টিংটা একটু ইনক্রিজ করতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হইল যে আমি যদি ফ্যাব্রিকেশন প্রসেসে যাচ্ছি, তাহলে পুরো আইসিটাই কেন ফ্যাব্রিকেট করি না, শুধুমাত্র গেট পোর্শনটাই কেন ফ্যাব্রিকেট করতেছি, তাই না? এরকম একটা কোশ্চেন তো আসতেই পারে। আর ইউ উইথ মি? এটাতে যাচ্ছি না কারণ হচ্ছে, আপনারা দেখবেন একটু পরে গেলেই দেখবেন যে গেট অ্যারে ইউজ করলে আপনার টোটাল ফ্যাব্রিকেশন প্রসেসের যে কস্টটা হয়, সেটা সিগনিফিক্যান্টলি কমে যায়। আচ্ছা, আসেন, তার জন্য আমার যাওয়া লাগবে হচ্ছে গেট অ্যারের ম্যানুফ্যাকচারিং প্রসেসে। গেট অ্যারে মূলত ম্যানুফ্যাকচার হয় 2টা প্রসেসে। একটাকে বলতেছি হচ্ছে আমি ডিজাইন ইন্ডিপেন্ডেন্ট ম্যানুফ্যাকচারিং, আরেকটা পার্টকে বলতেছি হচ্ছে আমি ডিজাইন ডিপেন্ডেন্ট। ডিজাইন ইন্ডিপেন্ডেন্টের পার্টটা হচ্ছে, মনে করেন আপনি একটা কোম্পানি বা আপনি একটা শেয়ার হোল্ডার, আপনার 5 জন পার্টনার মিলে আপনি 5 ধরনের আইসি বানাবেন, বাট আপনার 5 জনই একটা কোম্পানির মধ্যেই কাজ করেন। তাহলে আপনি কি করবেন? প্রথম যে প্রসেসটা, ডিজাইন ইন্ডিপেন্ডেন্ট প্রসেসটা, সেটা গেট অ্যারে কি করে 5 জনের জন্য একই রকম একটা স্ট্রাকচার সে তৈরি করে। এরপরে গিয়ে ডিজাইন ডিপেন্ডেন্ট প্রসেসে গিয়ে 5 জন
5 দিকে সেপারেট হয়ে যায়। বোঝা গেল? প্রথম পার্টটা আপনার আইসি ডিজাইন ডিপেন্ডেন্ট প্রসেসটা 5 জনের জন্যই কিন্তু সেম। এর পরের পার্টটা হচ্ছে আপনার 5 জন 5 দিকে স্প্লিট হয়ে যাচ্ছে তাদের কোন আইসি প্রয়োজন সেটার উপর নির্ভর করে। সো এখানে দেখেন কস্টটা কোথায় কমতেছে। এই ডিজাইন ইন্ডিপেন্ডেন্ট প্রসেস যেহেতু 5 জনের জন্যই একই রকম, তার মানে কি আপনার 5 জন মিলে এই কস্টটা আপনি করতেছেন, শেয়ার করতে পারতেছেন। আপনার স্প্লিট হওয়া লাগতেছে যখন আপনি ইন্ডিভিজুয়াল প্রসেসে যাচ্ছেন। বাট আপনি যদি একটা প্রপার আইসি যদি ফ্যাব্রিকেশন করেন তাহলে এই প্রসেসটার জন্য আপনার নিজেরই টাকা দিতে হইতো, কোনো শেয়ার পাইতেন না। সো এই জন্য দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যেখানে হচ্ছে আপনার কি হচ্ছে কস্টটা ডিক্রিজ করতেছে। আচ্ছা, 2 স্টেপ ম্যানুফ্যাকচারিং প্রসেসটা আরেকটু যদি ভালো মতো দেখতে চাই তাহলে একটা ইমেজের মাধ্যমে একটু আমরা দেখি। এটা হচ্ছে আপনার 9। এইটা হচ্ছে আপনার একটা 2 স্টেপ ম্যানুফ্যাকচারিং প্রসেস, যেখানে আমার ফার্স্ট স্টেপে কি থাকবে, আমি মিলিয়নস অফ ট্রানজিস্টর বিভিন্ন লেয়ারে খালি বসাবো একটা স্ট্যান্ডার্ড মাস্ক তৈরি করার জন্য, কাইন্ড অফ লজিক ব্লকস এর মতো। বোঝা গেল? লজিক ব্লকের মধ্যে আমার যেমন মিলিয়নস অফ অ্যারে অফ লজিক ব্লক থাকে, এখানে কিছুই না, মিলিয়নস অফ আমি ট্রানজিস্টর বসাবো খালি, কোনো রাউটিং নেই, কোনো কিচ্ছু নাই, খালি মসফেট একটার পর একটা বসাবো একটা স্ট্যান্ডার্ড মাস্কের মধ্যে ইন দ্য ফর্ম অফ বেসিক ওয়েফার্স। সো এই জিনিসটা একবার যদি মাস্কটা ক্রিয়েট হয়ে যায় তাহলে বেসিক ওয়েফার খালি ওয়েফার ঢুকাবেন, উপরে প্রেস করবে আর আপনার একটা করে ওয়েফার বের হইতে থাকবে। সো এই ওয়েফারটা আপনার 5 জন বা 10 জন যে কয়েকজনই থাকুক ক্লায়েন্টরা সবাই ইউজ করতে পারে, এবং এই স্টেপটা হচ্ছে আপনার কি করতে পারবে, 5 জন বা সবাই মিলে শেয়ার করতে পারবে। কাস্টমাইজেশন লেয়ারটাতে গিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন লেয়ারের মধ্যে ট্রানজিস্টর রাউটিংটা করি। সো এই লেয়ারে রাউটিং ইজ ডান। রাউটিং কিন্তু আপনার প্রত্যেকটা শেয়ার হোল্ডারের জন্য আলাদা। আমি মনে করেন একটা, রিয়াজ মনে করেন একজন, আমার কোম্পানির মধ্যে মুয়াজ আছে আরেকজন, সুদীপ্ত আছে আরেকজন, তারপর আদিম মাহমুদ খান, রিফাত হাসান প্রান্ত, এই 5 জন মিলে আমরা কোম্পানি বানাচ্ছি। আমি মনে করেন একটা কাউন্টার বানাবো, তারপর কে আছে, আদিম মাহমুদ খান মনে করেন কি বানাবে, আর সে একটা নট গেটই বানাবে। রিয়াজ মনে করেন না আমি আর একটু অ্যাডভান্স চাই, আমার একটা সিকোয়েন্সিয়াল ফাইনাইট স্টেট মেশিন বানাবো। তো যেটা হচ্ছে এই প্রসেস পর্যন্ত আমরা 5 জন মিলে কিন্তু একসাথে ইনভেস্ট করলাম এই মাস্কগুলির জন্য। বাট আমি যখন আমার কাউন্টার বানাবো সেটা অবশ্যই আরেকজনের আপনার কি জানি বলে ফাইনাইট স্টেট মেশিনের রাউটিংটার মতো হবে। খেয়াল রাখেন দুইটার মধ্যে কিন্তু আমরা ট্রানজিস্টর ইউজ করতেছি, মসফেট ইউজ করতেছি, বাট আমার কাউন্টারের যেই ইন্টারকানেকশন হবে সেটা একটা ফাইনাইট স্টেট বা একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের ইন্টারকানেকশনের মতো হবে না। বোঝা গেল? সো এই স্টেজটাতে আমরা একটা কাস্টম মাস্ক ইউজ করি দ্যাট ইজ ইউনিক টু দা পার্টিকুলার ইউজার। এরপরে আমার অ্যাপ্লিকেশন স্পেসিফিক আইসি যেটা আছে এই অ্যাসিকটা আপনি ডিজাইন করতে পারেন। সো ইন শর্ট যদি সিম্পলি বলি তাইলে আমার ফার্স্ট স্টেজে যেটা করি সেটা হচ্ছে আমার ট্রানজিস্টর প্লেসমেন্ট, and my second stage is routing. রাউটিংটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল কস্ট, ট্রানজিস্টর প্লেসমেন্ট হচ্ছে আপনার শেয়ার্ড কস্ট। এখন আর বেশি আগাবো না জিএ নিয়ে। গেট অ্যারে এফপিজিএ থেকে কেন অ্যাডভান্টেজেস বলতে পারবেন? একটু আগে আমরা একটা জিনিস বলে আসলাম, ওয়াই? স্যার কস্ট। হ্যাঁ, কস্ট তো অবশ্যই, বাট কস্ট হচ্ছে এই সবগুলি অ্যাডভান্টেজের একটা অ্যাগ্রেগেট, মানে যেটা আমি আউটকাম হিসেবে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ধরলাম, আপনার কথাই ধরলাম, মনে করেন কস্টটা তো আমরা দেখলাম, তাই না? আচ্ছা, এ বাদে যেটা হইতে পারে
আপনার চিপ ইউটিলাইজেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। চিপ ইউটিলাইজেশন বলতে কি বোঝাচ্ছি? এফপিজিএ তে একটা সিএলবির সবগুলি জিনিস আপনি এট এ টাইম ইউজ করবেন, এটা আসলে চিন্তা করাও মানে উচিত না, কখনো ইউজ করতে পারবেন না, তাই না? এটার মধ্যে কিছু রিডান্ডেন্ট জিনিস অবশ্যই থাকবে, বা আপনার ডিজাইনে কিছু রিডান্ডেন্ট থাকলে আরেকজনের রিডান্ডেন্সি থাকবে, নাও থাকতে পারে। এরকম চিপ টু মানে এটা ডিজাইন টু ডিজাইন ডিফার করবে, তাই না? সো চিপ ইউটিলাইজেশন কিন্তু প্রপারলি হচ্ছে না এটাতে। মনে করেন আপনি ওই যে এসরাম এর সবগুলি আপনি ইনপুট ইউজ করলেন না, বা আপনি 4টা ইনপুটই দিলেন না, সো প্রপার চিপ ইউটিলাইজেশন হচ্ছে না। এই ক্ষেত্রে যেটা কিন্তু হচ্ছে, এখানে আপনি ডাইরেক্ট ট্রানজিস্টর বসায় দিচ্ছেন। সো আপনার মনে করেন একটা বেসিক ডিজাইন করার জন্য 5 জন মিলে বানাইলে 5 জন মোটামুটি কাছাকাছি রকমের মানে ট্রানজিস্টর কাউন্টটা যদি সেম রাখতে পারেন, তাইলে 5 জনের ডিজাইনই কিন্তু ফুললি ইমপ্লিমেন্টেবল এবং প্রপার চিপ ইউটিলাইজ করে। তারপরেও 100% যে চিপ ইউটিলাইজেশন ইরাডিকেট করা পসিবল সেটা আমি বলতেছি না, বাট এফপিজি এর তুলনায় সেটা বেশি, এই বিষয়ে তো কারো কোনো সন্দেহ নাই, আছে কি? না স্যার। কি সবাই এত মুষড়ে পড়ছেন কেন, ঘটনা কি? স্যার কেমন জানি স্যার। হুম, বলেন, কোনো সমস্যা হচ্ছে? সমস্যা না স্যার, মানে টপিক দিলে স্যার একটু আচ্ছা, টপিকগুলি কেমন জানি? হ্যাঁ, এটা ঠিক, টপিকগুলি আসলেই কেমন জানি, বাট এখানে হচ্ছে একটা ওভারভিউ দিচ্ছি সেজন্য কেমন জানি লাগতেছে। এটার এক একটার ভিতরে গেলে অনেক ভিতরেই যাওয়া যায়, অনেক কিছু আমিও জানি না, সেটা যদি আমি ভিতরে যাই পড়াইতে যাই তাইলে ইন্টারেস্টিং হবে, বাট ভিতরে গিয়ে পড়াইতে গেলে আর সিলেবাস শেষ হবে না। এনিওয়েজ, আরেকটা জিনিস হচ্ছে আপনার চিপ ইউটিলাইজেশন গেল, নাম্বার 3 বলতে পারি হচ্ছে আপনার চিপ স্পিড। চিপ স্পিড আপনার গেট অ্যারেতে অবশ্যই হাই হবে। ওয়ান অফ দ্য রিজন হচ্ছে গেট অ্যারেতে আমি কোনো স্ট্যাটিক র্যাম ইউজ করতেছি না, ট্রানজিস্টর দিয়ে র্যামটাকে ইমপ্লিমেন্ট করতেছি। র্যাম যেখানে থাকবে, যেখানে আপনার মেমোরি স্টোরেজের কথাবার্তা থাকবে, এটা তো মেমোরি স্টোর করা পসিবল, বাট সেখানে আপনার চিপ স্পিড একটু স্লো হবে। অথবা আরেকটা ভাবে বলা যাইতে পারে চিপ স্পিডের বিষয়টা, মনে করেন আপনি একটা ডিজাইন করলেন সিএলবি তে, সেম ডিজাইন আপনি সরি এফপিজিএ তে করলেন, সেম ডিজাইন আপনি গেট অ্যারেতে করলেন। গেট অ্যারেতে যেহেতু আপনার হাতে ট্রানজিস্টর আছে, আপনি ট্রানজিস্টর কানেক্ট করে আপনি প্রপার ডিজাইনটা করে ফেলতে পারেন। বাট গেট অ্যারেতে হয়তো একই ডিজাইন অনেক জায়গা ঘুরে এসে তারপর আপনার এখানে লাগানো লাগতেছে, কারণ এক একটা কন্ট্রোল লজিক বা এক একটা লজিক ব্লক কিন্তু আপনার ইউনিক না, ইন দ্য সেন্স প্রত্যেকটা কিন্তু অলমোস্ট সেম ফাংশনই কাজ করে। বোঝা গেল কি বলতে চাচ্ছি? জি স্যার। ওকে, গেট অ্যারেতে এর থেকে বেশি আর যাওয়া উচিত হবে না। স্ট্যান্ডার্ড সেল ডিজাইন, এটা একটু দেখি। এইটা হচ্ছে আরেকটু কাস্টমাইজেবল গেট অ্যারের থেকে, ইন দ্য সেন্স হচ্ছে আহ, না, এটা একটু ভুল বললাম, এটা ভুল কথা বললাম, এটা গেট অ্যারের থেকে বেশি কাস্টমাইজেবল না। এটা মেইন প্রিন্সিপালটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেল ডিজাইনে উই আর ইউজিং এ নাম্বার অফ লাইব্রেরিজ। কিরকম?
এই লাইব্রেরিটার মধ্যে আপনার বিভিন্ন স্ট্যান্ডার্ড সেল প্রি ডিজাইন থাকে। সেই ডিজাইনগুলিকে আপনি আরেকটার সাথে এরকম করে ব্লকগুলি ইন্টারকানেক্ট করে আপনি আপনার ডিজাইনটা বানাইতে পারেন। ঠিক আছে, বাট এই ক্ষেত্রে যদি কোনো আপনি একটা স্ট্যান্ডার্ড সেল ক্রিয়েট করতে চান, এটা এন্টায়ার কস্ট কিন্তু আপনাকেই বেয়ার করতে হবে। বাট স্ট্যান্ডার্ড সেল লাইব্রেরি ইউজ করার একটা সুবিধা হচ্ছে ইউ আর নট দ্য ফার্স্ট ওয়ান, আপনার আগে আরো অনেকেই কাজ করে গেছে। সো এটা লাইব্রেরি টু সাম এক্সটেন্ট অনেক বেশি ভাস্ট। এটার মধ্যে বেসিক লজিক গেটস থেকে শুরু করে অনেক জিনিস আগে থেকে ইমপ্লিমেন্ট করা আছে, যেটা আপনি আপনার ইউজার মানে আপনি আপনার ডিজাইনের জন্য ইউজ করতে পারেন। আচ্ছা, স্ট্যান্ডার্ড সেল ডিজাইনের কিছু কনস্ট্রেইন্ট আছে, সেই কনস্ট্রেইন্ট গুলি যদি একটু দেখি। নাম্বার 1, cell height must be same. মনে করেন আপনি একটা সেল বানাইলেন এরকম, আরেকটা সেল আছে হচ্ছে এরকম, এখান দিয়ে আপনি আপনার পাওয়ার দিলেন, এখানে আপনি গ্রাউন্ড দিলেন। সিমিলারলি এই সেলটারও এখানে পাওয়ার দিলেন, এখানে গ্রাউন্ড দিলেন। সো এই দুইটাকে যখন ইনকর্পোরেট করতে যাবেন তখন কিন্তু ঠিক মতো একটা আরেকটার পাশে বসবে না। ইন কন্ট্রারি যদি এটা সিমিলার সাইজের হয় দুইটা, তাইলে দেখেন এই পাওয়ার রেলের সাথে কিন্তু কানেক্ট হয়ে যাবে, আবার সিমিলারলি এই গ্রাউন্ড রেলের সাথে কানেক্ট হয়ে যাবে। এবং এটা এমন ভাবেই ডিজাইন করা, মনে করেন এখানে যদি একটা নট গেট থাকে বা একটা এন্ড গেট থাকে, এটার আউটপুট গিয়ে আপনার মনে করেন এই পাশের আরেকটা গেটের মধ্যে সমান সমান হয়ে বসবে। সো সেল হাইটটা এটার মেনটেন করা একটা নেসেসিটি। এটা এফিশিয়েন্ট ডিজাইনিং এর জন্য আরেকটা যেটা করা হয়, আপনার পাওয়ার এন্ড গ্রাউন্ড, পাওয়ার এবং গ্রাউন্ড বাস সবসময় উপরে এবং নিচে এভাবেই ডিজাইন করা থাকে অ্যালং দা আউটার পেরিফেরি। এবং এবং আরেকটা যে ডিজাইন কনস্ট্রেন্ট আছে সেটা হচ্ছে আপনার পাওয়ার আর গ্রাউন্ড তো এভাবে একটা রেল দিয়ে আসতেছে, এই জায়গাগুলিতে আপনার আইও পিন গুলি থাকে। ঠিক আছে, এই আইও পিন গুলি এখান থেকে গিয়ে এভাবে কানেক্ট হইতে পারে। সো আইও পিনস fair enough. এটা হচ্ছে একটা বেসিক স্ট্যান্ডার্ড সেল কিভাবে কাজ করে। এখন দেখেন একটা স্ট্যান্ডার্ড সেলের যদি একটা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। এইটা হচ্ছে আপনার একটা স্ট্যান্ডার্ড সেলের এক্সাম্পল। ঠিক আছে, যেখানে আমি বলতেছি এই হচ্ছে আপনার একটা সেল, আর এই হচ্ছে আপনার আরেকটা সেল। এই সেলে আমি কি করতেছি, দুইটা ইনপুট দিয়ে আমি একটা কি ন্যান্ড গেট ইমপ্লিমেন্ট করছি, সেটার এই আউটপুটটা গিয়ে লাগছে হচ্ছে গিয়ে আমার কি একটা ওয়ান ইনপুট নট গেটের মধ্যে, তাই না? এটা তো হচ্ছে আপনার ইনপুট লাইনটা, সেটার আউটপুট আমার গিয়ে লাগলো হচ্ছে এই এফ। এখানে যে কথাটা বলতেছিলাম, এই যে দেখেন দুইটাকে পাশাপাশি বসাইলেই আপনার এই পাওয়ার রেল গুলি আপনার ম্যাচ করবে, বা ভিএসএস
আর ভিডিডি গ্রাউন্ড বাসগুলি ম্যাচ করবে একটা আরেকটার সাথে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আরেকটা বিষয় উঠে আসে স্ট্যান্ডার্ড সেলের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার ফ্লোর প্ল্যানিং। ফ্লোর প্ল্যান কিরকম করে কাজ করবে? দেখেন, এইটা হচ্ছে একটা এক্সাম্পল অফ এ স্ট্যান্ডার্ড সেল। এই প্রত্যেকটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সেলগুলি। এই হচ্ছে আপনার ভিএসএস, এটা হচ্ছে ভিডিডি। সিমিলারলি এখানে আপনার ভিএসএস ভিডিডি, ভিএসএস ভিডিডি, এই সবগুলি হচ্ছে আপনার রো আকারে সাজানো, বাট এটার মাঝখানে কিন্তু একটা ডিস্টেন্স রাখতে হয়। কারণ কি, মনে করেন আপনি এই সেল থেকে নিয়ে এই সেলের মধ্যে আপনি যাচ্ছেন, তখন কি করতে হবে? আপনার রাউটিং করতে হবে। সো এখান থেকে আপনি একটা মেটাল কন্ট্যাক্ট দিয়ে এই পার্পল কালার যেটা শো করতেছে এই পর্যন্ত আসলেন, আবার হরাইজন্টাল, মনে করেন সরি, এখান থেকে এই হরাইজন্টাল মেটাল কন্ট্যাক্ট দিয়ে আপনি এখানে আসলেন। সো বিট অফ ফ্লোর প্ল্যানিং ইজ নেসেসারি। আপনার কোন জায়গায় কতটুকু রাউট করা সম্ভব এই রো ওয়াইজ আপনার সেটাকে শিফট করা প্রয়োজন। ঠিক আছে, এখন মনে করেন আরেকটা চ্যালেঞ্জ আসতেই পারে। মনে করেন আপনি এখানকার কোনো আউটপুট নিয়ে যদি এখানে লাগাইতে চান, তখন আপনার কি রকম করতে হবে? কারণ দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আপনার হরাইজন্টাল সরি ভার্টিক্যাল নাইলে হরাইজন্টাল ওয়ে, এই দুইটা ওয়েতেই কিন্তু আপনার রাউটিং করা পসিবল হচ্ছে। এইরকম ডায়াগোনালি কিন্তু আমি যাইতে পারতেছি না। সো এখান থেকে যখন আমি এখানে যাব, তার মানে কি এই স্ট্যান্ডার্ড সেলের ভিতর দিয়ে চলে যাচ্ছে জিনিসটা। তো সেই ক্ষেত্রে যেটা করা হয়, এটার মাঝখানে আপনার কিছু হ্যাঁ, এটার মাঝখানে কিছু আপনার ইন্টারকানেক্ট স্ট্যান্ডার্ড সেল আমরা ইউজ করি। সেটা কি? মূলত কিছুই না, সেটার ভিতর এরকম একটা ভার্টিক্যাল লাইন থাকে। এটার ফাংশন শুধু এইটুকুই, এটা অন্য কিচ্ছু করে না। সো এখন আপনি যদি দেখেন, এখান থেকে যদি এখানে আসতে চান, তাইলে এই যে হরাইজন্টাল নামলেন, আবার এই পাশে ভার্টিক্যালি আসলেন, এইটার মধ্যে আপনি আবার এখান থেকে হরাইজন্টালি নামলেন এই পর্যন্ত, আবার মনে করেন আপনি এখানে ভার্টিক্যালি আসলেন, এসে এই হরাইজন্টালি বসলেন। অ্যাডভান্টেজটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেলের, আবারও বলতেছি, এখানে আপনার ডিজাইনগুলি টু সাম এক্সটেন্ট কমপ্লিট করে দেয়া আছে। আপনার যখন যেটা প্রয়োজন খালি রো এর মধ্যে একটা আরেকটার সাথে ইনকর্পোরেট করবেন। এরপর মাঝখানে কিছু ডিস্টেন্স রাখা হয় রাউটিং এর জন্য। আচ্ছা, এই তো গেল হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সেলের বিষয়ে কথাবার্তা। এই বিষয়ে আর কোনো ডাউট আছে নাকি? স্ট্যান্ডার্ড সেলে যেগুলি বললাম বোঝা গেছে স্ট্যান্ডার্ড সেল কিভাবে কাজ করে? হুম, জি স্যার। লাস্টলি যে জিনিসটা দেখবো এই কয়েকটা টপিকের মধ্যে, সেটা হচ্ছে আমার ফুল কাস্টম ডিজাইন। ফুল কাস্টম ডিজাইন, অ্যাজ ইউ হ্যাভ গেসড, এটার কোনো স্ট্যান্ডার্ড লাইব্রেরি নাই। এটা কমপ্লিট ডিজাইনটাই আপনার নিজেকে প্রিপেয়ার করতে হবে। বাট একটা চ্যালেঞ্জ যেরকম স্ট্যান্ডার্ড সেলে ছিল, স্ট্যান্ডার্ড সেলগুলি কিন্তু একটা আরেকটার পাশাপাশি রো ওয়াইজ বসাইতে হয়। ফুল কাস্টম ডিজাইনে এই রো অ্যারেঞ্জমেন্ট ইজ নট ম্যান্ডেটরি। আপনি একটা সেল ব্লক এখানেও বসাইতে পারেন, চাইলে এখানেও বসাইতে পারেন। দ্যাট ইজ কমপ্লিটলি আপ টু দ্য ইউজার্স প্রেফারেন্স। ঠিক আছে, টাইম, ডিজাইন টাইম এবং কস্ট অবভিয়াসলি হাই হবে এই ক্ষেত্রে।
সেটা তো বোঝাই যাচ্ছে। আর হচ্ছে মেমোরি ব্লক, আমি এটাতেও ডিজাইন করতে পারি। স্ট্যান্ডার্ড সেলে আপনার প্রি ডিজাইন মেমোরি ব্লক আছে, ফুল কাস্টমে আপনার মেমোরি ব্লক ডিজাইন করে নিতে হইতে পারে। একটা এক্সাম্পল যদি দেখি ফুল কাস্টম ডিজাইনের, এইটা হচ্ছে আপনার একটা প্রপার ফুল কাস্টম ডিজাইন। এখানে দেখেন আপনার বিভিন্ন ব্লক আকারে ডিভাইড করা আছে। এই হচ্ছে আপনার একটা ব্লক, সিমিলারলি এখানে আপনার আরেকটা ব্লক আছে। সো দিজ আর নট অ্যারেঞ্জড ইন এ রো। এখানে আপনার ব্লক আছে, এখানে আপনার ব্লক আছে, এরকম করে ব্লক আছে। দিজ আর দ্য এক্সটার্নাল আইও পিনস, ঠিক আছে? এবং এটার মাঝখানে দেখেন এই যে এরকম গ্রিন লাইন বা এরকম করে ইন্টারকানেক্ট করা আছে একটা আরেকটার সাথে। সো এই হলো রাফলি আমার ফুল কাস্টম ডিজাইন। তো এখন বলেন শুরু থেকে এই পর্যন্ত কার কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে, বা কোন জায়গাটা ধরতে পারতেছেন না? সবাই বুঝতে পারছেন? জি স্যার, বোঝা গেছে মোটামুটি। সাজ্জাদ পারভেজ স্যার আছেন? আছে স্যার। আচ্ছা, কি নিয়ে আমরা ক্লাস করতেছি? জি হুম, ডিজাইন কি নিয়ে? ডিজাইন এনিওয়েজ, তো এই ছিল আমার হচ্ছে ভেরিয়াস ডিজাইন স্টাইল। এখন আমরা একটু আমাদের মেইন টপিকের ভিতর আবার ফিরে আসি। আহ, এটা হচ্ছে আমি বলতেছি হচ্ছে ভিএলএসআই, ফিজিক্যাল ডিজাইন। ভিএলএসআই ফিজিক্যাল ডিজাইন, এটার ভিতরে আপনার বিভিন্ন যে পার্টগুলি আছে সেটা লাস্টের আগের ক্লাস আমরা দেখে আসছি। কি কি জিনিস থাকবে? আপনার পার্টিশনিং থাকবে, ফ্লোর প্ল্যানিং থাকবে, প্লেসমেন্ট থাকবে, রাউটিং থাকবে, স্ট্যাটিক টাইম অ্যানালাইসিস থাকবে, তারপর ক্রস টক ইস্যু থাকবে, পাওয়ার টাইমিং থাকবে, আর হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন এন্ড দেন সাইন অফ। এই স্টেপগুলি এখন আমরা টু সাম এক্সটেন্ট একটু ডিটেইলে গিয়ে দেখব। তো নাম্বার ওয়ান, আমি যদি আসি প্রথমেই ফ্লোর প্ল্যানিং এ চলে আসি। সো হোয়াট ইজ ফ্লোর প্ল্যানিং? ফ্লোর প্ল্যানিং জিনিসটা আসলে কি? ইন আ সেন্স যদি চিন্তা করেন একটা আপনি বাসা ডিজাইন করতেছেন, সেটা তো আমরা সবাই জানি। একটা বাসার মধ্যে ফ্লোর প্ল্যানিংটা কি হবে? মনে করেন একটা 2 বিএইচকে আপনি ফ্ল্যাট বানাচ্ছেন, দুইটা বেডরুম থাকবে, একটা কিচেন থাকবে, একটা ড্রয়িং ডাইনিং থাকবে, আর দুইটা মনে করেন ওয়াশরুম থাকবে। সো আপনি কি রুম করতে পারেন? এরকম করে ফ্লোর, মানে দুইটা বেডরুম দিতে পারেন, ড্রয়িং ডাইনিং দিতে পারেন, এখানে একটা কিচেন দিতে পারেন, ওয়াশরুম দিতে পারেন। দিস ইজ বেসিকলি এ ফ্লোর প্ল্যান। আপনার একটা সিলিকন ফ্লোরের মধ্যেও আপনার বিভিন্ন ব্লক কোথায় কোনটা প্লেস হবে তার এক্সাক্ট জিওমেট্রিটা জানা হচ্ছে, মানে এক্সাক্ট পজিশন না, মানে রাফ একটা পজিশন যদি আপনি ডিটারমাইন করতে পারেন, এটা হচ্ছে আপনার ফ্লোর প্ল্যান। আচ্ছা, ফ্লোর প্ল্যানের মধ্যে আপনার কি কি ইনক্লুডেড, কি কি জিনিস আপনার খেয়াল রাখতে হবে? নাম্বার ওয়ান হচ্ছে রাফ পজিশন ব্লক। প্রত্যেকটা ব্লকের পজিশন, মানে আপনার বেডরুমটা কোথায় হবে সেটার পজিশনটা জানতে হবে। নাম্বার টু, আপনার রাফ পজিশন অফ দ্য
কি হইতে পারে, সরি রাফ পজিশন, রাফ জিওমেট্রি, বেডরুমের শেপটা কিরকম হবে সেটা আপনার একটু ধারণা থাকতে হবে, সেটা প্লেসমেন্টের জন্য, ফ্লোর প্ল্যানিং এর জন্য। আর নাম্বার থ্রি হচ্ছে দ্য পজিশন অফ পিনস। পিন বলতে বোঝাচ্ছি হচ্ছে আপনার দরজা জানলার পজিশনটা কিরকম হইতে হবে, ঠিক আছে? এই রুমে কয়টা দরজা থাকবে, কয়টা জানালা থাকবে, এটার সম্পর্কেও আপনার ধারণা থাকতে হবে। সো দিজ আর দ্য বেসিক স্টেপস অফ ফ্লোর প্ল্যানিং, ঠিক আছে? আইসির ক্ষেত্রেও সেম জিনিস, একটা ব্লকের রাফ পজিশন কোথায় হবে সেটার একটা বেসিক ধারণা আপনি নিতে পারেন, বা বেসিক ধারণা এটা আসলে আপনাকেই করতে হবে ইঞ্জিনিয়ার হিসাবে, কোন জায়গায় বসতে পারে। নাম্বার 2, এটার শেপটা কিরকম হবে, এখানে তো আমি রেক্ট্যাঙ্গেল শেপ হিসেবে দেখাইলাম, নট নেসেসারি এটা এরকম হেক্সাগনও হইতে পারে, যে কোনো শেপের হইতে পারে। এটা রাফ একটা জিওমেট্রি সম্পর্কে আপনার জানতে হবে, আবার পিন পজিশন সম্পর্কেও জানতে হবে। আচ্ছা, জিওমেট্রির কথাটা বলতে গেলে আরেকটু যদি এক্সটেন্ড করি, মনে করেন আপনার একটা ব্লক 10x10 একটা ব্লক আছে, এই জিনিসটাকে আপনি কিন্তু বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন। এটাকে আপনি এরকম বড় করে 20x5 এও ইমপ্লিমেন্ট করতে পারেন, অথবা কি করতে পারেন 4x25 এভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন। সো আপনার ইন এসেন্স যে একটা ব্লক কিভাবে কাজ করবে, এটা জিওমেট্রিটা আগেই আপনাকে প্রিডিফাইন করে আসতে হবে ফ্লোর প্ল্যানিং এর জন্য। আচ্ছা, ফ্লোর প্ল্যানিং এর জন্য আপনার আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পার্টিশনিং। পার্টিশনিং জিনিসটা কিভাবে কাজ করে, দেখেন এখানে আমি একটা ডিজাইন কনসিডার করতেছি which consist of 48 different gates। এখন এমন একটা সিনারিও চিন্তা করেন আপনার মাথার মধ্যে, যে আপনি একটা আইসি নিয়ে কাজ করবেন, যেটা আপনার কি করতে পারে, মনে করেন 1 মিলিয়ন ট্রানজিস্টর হাউস করতে পারে, মানে ওই আইসিটার মধ্যে হাইয়েস্ট আপনি 1 মিলিয়ন ট্রানজিস্টর দিতে পারেন। বাট আপনি ডিজাইনার হিসেবে যে জিনিসটা দেখলেন, আপনার টোটাল আইসি লাগবে হচ্ছে 2.5 মিলিয়ন আপনার ডিজাইনটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করার জন্য। 2.5 মিলিয়ন ট্রানজিস্টর লাগবে, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কি করতে পারবেন না, একটা আইসির মধ্যে পুরো ডিজাইনটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না। দ্যাট ইজ ভেরি সেলফ এক্সপ্লেনেটরি। আচ্ছা, এখন এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাইলে আমার কি করতে হবে, আপনার পুরো ডিজাইনটাকে পার্টিশন করতে হবে। বোঝা গেল পার্টিশনটা কোথায় আসতেছে? পুরো ডিজাইনটাকে আপনার এখানে কত 2.5 মিলিয়ন, তার মানে এট দ্য ভেরি লিস্ট আপনার কয়টা আইসি লাগবে, 3টা আইসি লাগবে, 3টা আইসিতে ডিভিশন করতে হবে। আচ্ছা, ডিভিশন করারও কিছু প্রসেস আছে। নাম্বার 1 হচ্ছে পার্টিশন সাইজগুলি অলমোস্ট সিমিলার রাখা প্রয়োজন। পার্টিশনের কিছু কনস্ট্রেইন আছে। নাম্বার 1, পার্টিশন সাইজ মাস্ট বি সিমিলার। সবসময় হয়তো রাখা সম্ভব হবে না, বাট যতটা কাছাকাছি রাখা যাইতে পারে। সো এই একটা পার্টিশনের এক্সাম্পল যদি দেখেন, এটাতে আমি সাইজ 15, এটাকে 16, এটাকে 17 বলতেছি। এই সাইজগুলি কি এটা আমরা সামনে গিয়ে দেখব, বাট ধরে নেন যে এই 3টা আপাতত রাফলি সেম সাইজের পার্টিশনিং হয়েছে আর কি, কাছাকাছি সাইজে আমরা পার্টিশন করছি। আচ্ছা, নাম্বার 2, আমি যখন এই পার্টিশনিং কাটগুলি দিব এই জায়গাগুলিতে,
তখন খেয়াল রাখতে হবে এইটা কিন্তু একটা আইসি, আবার সিমিলারলি এই জিনিসটা কিন্তু আরেকটা আইসি, এবং দিস ওয়ান ইজ এ ডিফারেন্ট আইসি। এই আইসি গুলির মধ্যে কিন্তু ইন্টারকানেক্ট থাকবে, এবং যেখানেই আমার ইন্টারকানেক্ট থাকবে সেখানেই অবশ্যই আমার ডিলে থাকবে। সেটা তো আমরা গত কয়েক ঘন্টা ধরে দেখে আসতেছি যে যতই আমার তার বেশি বড় হবে বা আমার কন্টাক্ট বেশি বড় হবে, মেটাল কন্ট্যাক্ট বা ইন্টারকানেক্ট বড় হবে, তত আমার ডিলে ইন্ট্রোডিউস হবে সার্কিটের মধ্যে। সো নাম্বার অফ ডিলে যত কম রাখা যায়, মিনিমাইজ দ্য নাম্বার অফ ডিলে। তো এখানে দেখেন কাট, আপনার প্রথম কাটের জন্য দেখেন কয়টা আপনার ইন্টারকানেক্ট লাইন বের হয়েছে, মাত্র 1 2 3 4। দ্বিতীয়টার জন্য আপনার 1 2 3 4। সেম হইতে হবে নট নেসেসারিলি, বাট যত কমানো যায়, ঠিক আছে। সো আমি যদি এখন এখানে একটা যদি কাট করতাম, তাইলে দেখেন 1 2 3 4 5 6, 6টা আপনার ইন্টারকানেক্ট লাইন বের হচ্ছে। সো স্বভাবতই ডিলেটা একটু বেশি হবে। আর এখান থেকে তো আমি আউটপুট নিচ্ছি, এখানে তো একটাই কাট, এখানে তো আর কোনো কাট নেই। সো দুইটা জিনিস মাথায় রাখতে হবে পার্টিশনিং এর সময়। পার্টিশন সাইজ যতটা সম্ভব সিমিলার রাখা পসিবল, তাইলে আমার ফ্লোর প্ল্যানিং করতে সুবিধা হবে। আর নাম্বার 2 হচ্ছে মিনিমাইজ দ্য নাম্বার অফ, সরি এটা ডিলে না, ইন্টারকানেক্ট সাইজ যতটা মিনিমাইজ করা সম্ভব। আচ্ছা, এখন একটা ফ্লোর প্ল্যানিং এর একটা এক্সাম্পল দেখি। বিভিন্নভাবে ফ্লোর প্ল্যানিং কে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন। এটা এক্সাম্পল না, এটা একটা রিপ্রেজেন্টেশন বলাই ভালো। ফ্লোর প্ল্যানিং কে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব। দিস ইজ ওয়ান রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। সেখানে আমরা কি ইউজ করতেছি, দিস আর দ্য ব্লকস, ঠিক আছে। এইভাবে আমার ফ্লোর প্ল্যানে অ্যারেঞ্জ করা হয়েছে। এখন এইটাকে আমি রিপ্রেজেন্ট করি কিভাবে, দেখেন এই ডায়াগ্রামটা যদি রিড করতে চান, এটা একটা ট্রি বেসিসে তৈরি করা। এটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলি আগে ডেসক্রাইব করি। দেখেন দুই ধরনের নোট কিন্তু ভিজিবল এখানে, প্লাস দিয়ে কিছু জিনিস দেখানো হয়েছে, আর স্টার দিয়ে কিছু জিনিস দেখানো হয়েছে, আর এই নাম্বারগুলি দিয়ে হচ্ছে আপনার এই ব্লকগুলির নাম্বারগুলি ডিফাইন করা হয়েছে। এখন এই জিনিসটা কাজ করে কিভাবে, এই প্লাস বা ক্রস সাইনগুলি হচ্ছে আমার হরাইজন্টাল কাট। দ্যাট মিন্স দুইটা ব্লক যখন একটা আরেকটার সাথে হরাইজন্টালি একটা কাট দিয়ে কানেক্টেড, সে ফর এ এন্ড বি, তখন সেটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দিস ইজ এ, দিস ইজ বি। আর অ্যাস্টেরিক্স বা স্টার, এটা হচ্ছে আমার ভার্টিক্যাল কাট। কিরকম হবে, সেম জিনিস, এ আর বি ভার্টিক্যালি থাকবে। এটাকে ট্রি ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করব হচ্ছে এ এন্ড বি, এইভাবে। বোঝা গেল? হ্যালো, হুম, জি স্যার বলুন। আচ্ছা। এখন একটু কমপ্লেক্স ডিজাইনে যদি যাই, খুব বেশি কমপ্লেক্স না, মানে টু সাম এক্সটেন্ট একটু কমপ্লেক্স। মনে করেন এরকম একটা আমার ফ্লোর প্ল্যান আছে, এটাকে আমি এরকম ট্রি রিপ্রেজেন্টেশন করব। এ, এটাকে বললাম বি, এটাকে বললাম সি। তাইলে আমার দেখেন কি হবে, বি আর সি একটা আরেকটার সাথে কিভাবে কানেক্টেড, হরাইজন্টালি কানেক্টেড। সো বি আর সি, এই প্লাস দেওয়া মানে হচ্ছে এই পুরো জিনিসটাকে আমি
একটা জিনিসে ডিফাইন করে ফেললাম। স্যার ভার্টিক্যাল কাট বলতে কি স্যার মাঝখানের কাটটাকে বোঝাচ্ছে? হ্যাঁ, এই যে এই ভার্টিক্যাল লাইনটা, দুইটা ব্লক যখন একটা ভার্টিক্যাল লাইন দিয়ে সেপারেবল থাকবে, তো এই দুইটা জিনিসকে আমি এটার মাধ্যমে একটা এন্টিটিতে কনভার্ট করলাম। সো এখন এটারই যদি আমি আর একটু এক্সপান্ড করি, এইটার সাথে এ কিভাবে কানেক্টেড? থ্রু এ ভার্টিক্যাল কাট। সো এখানে একটা স্টার হবে, এখানে এ হবে। এইটা হচ্ছে আপনার এই ফ্লোর প্ল্যানের ট্রি ডায়াগ্রামটা। এখন এটা কিন্তু টু এ পসিবল, আপনার ট্রি ডায়াগ্রাম ড্র করে এই পাশেরটাতেও আসতে হইতে পারবে, অথবা এইটা ড্র করা থাকলে ট্রি ডায়াগ্রামটা আপনার রিপ্রেজেন্ট করতে হইতে পারে। এখন ট্রি ডায়াগ্রামটা কোথায় প্রয়োজন? বিভিন্ন ধরনের ক্যাড সফটওয়্যার আছে, সেখানে যদি আপনি ট্রি ডায়াগ্রামটা ডিফাইন করে দেন, সে ফ্লোর প্ল্যান নিজের মতো করে নিবে, আপনার নিজে নিজে এরকম করে বসাইতে হবে না সব জায়গায়। এখন আসেন এখানে যে ট্রি ডায়াগ্রামটা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে, একটা একটা করে আসি। 3 and 6, দেখেন 3 and 6 হরিজন্টাল কাট দিয়ে লাগানো, এই হরিজন্টাল কাট বসলো, ঠিক আছে। এখন কি এই পুরাটা একটা এন্টিটি, এইটার সাথে আবার 1 কি আরেকটা হরিজন্টাল কাট দিয়ে বসানো। সো এই আরেকটা ইয়ে করে এখানে 1 কেও আমি ইনকর্পোরেট করে দিলাম। এখন এই এন্টায়ার হচ্ছে পুরাটাকে আমি একটা এন্টিটি এই নোড দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। খেয়াল রাখতে হবে একটা জিনিস, ট্রি ডায়াগ্রামে ব্রাঞ্চ বা লিফ নোডগুলি কিন্তু দুইটাই হইতে পারবে। এই তিনটা হরাইজন্টাল কাট মিলে আমি কিন্তু একটা লিখতে পারবো না, মানে এরকম কিছু কিন্তু লেখা পসিবল না। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আচ্ছা, আসেন আরেকটু যদি রিড করি এটাকে, তাইলে কি হবে? 2 and 5 আছে আমার, 2 and 5, 2 and 5 কি ভার্টিক্যাল কাট, সেজন্য স্টার। এই পুরাটা আবার 4 এর সাথে হরাইজন্টাল কাট, সেজন্য প্লাস 4 এর সাথে। আচ্ছা, এখন এই পুরাটা একটা হয়ে গেল, তাই না? এখন দেখেন আমার আগে এখানে একটা ছিল, এখন এই নতুন আরেকটা হইল। এটা কোনটা ছিল? এই জিনিসটা। আর এটা কোনটা? এই জিনিসটা। এই দুইটা একটা একটার সাথে কি দিয়ে কানেক্টেড? এরকম একটা ভার্টিক্যাল কাট দিয়ে। সো এখানে একটা স্টার্ট দিলাম, ভেরি ওয়েল। তারপরে দেখেন আবার এই পাশে আসি, 8 আর 7 একটা হরিজন্টাল কাট, সেজন্য একটা হরিজন্টাল কাট, এবং এই পুরা জিনিসটা আমার ফাইনাল এই পুরা ব্লকটার সাথে কিরম করে কানেক্টেড? থ্রো আপনার কালারই শেষ হয়ে গেছে, এই ভার্টিক্যাল কাটটা দিয়ে কানেক্টেড, সেজন্য লাস্টলি একটা স্টার। এখন কথা হচ্ছে এই ট্রি ডায়াগ্রাম ইজ নট ইউনিক, দিস ইজ ওয়ান অফ দ্য রিপ্রেজেন্টেশন। আপনি চিন্তা করলে অন্যরকম ট্রি ডায়াগ্রামও হইতে পারে, দিস ইজ নট পিকুলিয়ার টু দিস সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে। একই সার্কিটের বা একই ফ্লোর প্ল্যানের আপনার বিভিন্ন ধরনের ট্রি ডায়াগ্রাম হইতে পারে। বোঝা গেল ট্রি ডায়াগ্রামটা কিভাবে কাজ করে। দিস ইজ ওয়ান অফ দ্য গ্রাফ অ্যালগোরিদম ফর ফ্লোর প্ল্যানিং, আরো আছে অনেকগুলি, সামনে দেখার চেষ্টা করব সম্ভব হইলে। আচ্ছা, এখন দেখেন এই ট্রি ডায়াগ্রামটাকে এই জিনিসটা দিয়ে তারা ডিনোট করতেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে পোলিশ পোস্টফিক্স নোটেশন। পোলিশ পোস্টফিক্স নোটেশন কিছুই না, এই ট্রি ডায়াগ্রামটাকে একটা সিম্পল সিনট্যাক্সে লেখার নিয়মটা কিরকম। আচ্ছা, এটা লেখার নিয়ম খুবই সিম্পল। প্রথমে আপনার লিফ নোডগুলির নাম লিখতে হবে, এই ক্ষেত্রে হচ্ছে এ বি, এবং তারপরে তাদের মাঝখানে কাটটা উল্লেখ করতে হবে। তাহলে এটা হবে কি এ বি প্লাস, এটা কি হবে বলেন একজন? এ বি স্টার। এখন কথা হচ্ছে এটা কি হবে, এটা কি হবে কে বলতে পারবে? বিসি প্লাস এ স্টার। BC প্লাস A স্টার বিসি প্লাস প্লাস A স্টার। এ স্টার, ভেরি গুড। কে বুঝতে পারেন নাই?
বুঝতে পারেন নাকি এটাকে কিভাবে আসলো? আচ্ছা আমি বলি, এই বিসি আর এই প্লাস মিলে বিসি প্লাস, ঠিক আছে? এখন দেখেন এই পুরোটা কিন্তু একটা এন্টিটি হয়ে গেছে, এটার সাথে এ এবং তার দুইটা পরে অপারেটর কি স্টার, সেজন্য স্টার, অথবা কি হইতে পারে এটাকে অন্যভাবে এ বিসি প্লাস স্টার, দ্যাট ইজ অলসো অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? দুইটাই হওয়া সম্ভব। তো এখন আসেন এই জিনিসটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি, কি কি থাকবে এখানে বলেন? নিচের থেকে রিড করে আসা সহজ, 3 আর 6 প্লাস দিয়ে কানেক্টেড, সো এটা হইলো 3 6 প্লাস, এই হলো আমার একটা। সেটা আবার কি, এই 1 এর সাথে প্লাস দিয়ে কানেক্টেড, সো এই 1 আসলো, এখন এই দুইটা মিলে হচ্ছে আপনার এইটুকুকে ডিফাইন করতেছে, বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখেন আবার 2 আর 5 একটা স্টার দিয়ে কানেক্টেড, সো 2 আর 5 স্টার, হরিজন্টাল কাট, ভার্টিক্যাল কাট আই মিন, সেটা আবার কি 4 এর সাথে হরিজন্টাল কাট, সেজন্য 4 প্লাস, সো এই পুরোটা মিলে হচ্ছে আমার কি হচ্ছে, এখন চলে যাবে, অন্য একটা কালার দিয়ে দেখাই। সো এই পুরা জিনিসটা আপনার ডিনোট করতেছে কোন জায়গাটুকুকে, এই জায়গাটুকুকে, এটা কিন্তু নাই। অথবা আপনি যদি এইটুকু বলতে চান তাইলে সেটা ডিনোট করতেছে হচ্ছে এইটুকুতে, ঠিক আছে? বোঝা গেল এই পর্যন্ত? ভেরি গুড, বোঝা যাচ্ছে। তো এই পার্টও রিপ্রেজেন্ট হয়ে গেল। এখন দেখেন এই দুইটা পার্ট, এই দিস ইজ নাম্বার 1, লাল কালার দিয়ে দেখাই, না লাল না, লাল ইউজ হয়ে গেছে। দিস ইজ ওয়ান অফ দ্য পার্ট, দিস ইজ অ্যানাদার পার্ট। যদি এখন আমি কনসিডার করি অ্যাডজাসেন্ট পার্ট, মানে কোনটা দেখেন আপনার এই পার্টটা এবং এই পার্টটা কি দিয়ে কানেক্টেড, এখানে ভার্টিক্যাল লাইন, এই ভার্টিক্যাল কাট দিয়ে কানেক্টেড, সো এখানে বসলো হচ্ছে আপনার স্টার। সিমিলারলি আপনার 8 আর 7 একটা আরেকটার সাথে প্লাস, 8 7 প্লাস, এবং এই যে এটা বের করলাম তার মানে কি আমার এখন এই জিনিসটা, এই স্টার সহ এই জিনিসটা এখন কোনটাকে রিপ্রেজেন্ট করতেছে, এই পুরা পোর্শন অফ দ্য ট্রি ডায়াগ্রাম, নট দ্য 8, এইটার বাইরে দিয়ে। সো এইটার সাথে আপনার এই পোর্শনটা কিভাবে কানেক্টেড, থ্রু এ ভার্টিক্যাল কাট, সেজন্য একটা স্টার রিপ্রেজেন্ট করতেছে। ফ্লোর প্ল্যানিং এর ট্রি ডায়াগ্রামটা কি বোঝা গেল নাকি? লাস্ট একটা কথা বলে আজকে শেষ করব, ট্রি ডায়াগ্রামের একটা লিমিটেশন আছে, লিমিটেশনটা কে বলতে পারবেন? স্যার একই ডিজাইনের জন্য না, ওটা তো লিমিটেশন না, ইটস অ্যান অ্যাডভান্টেজ অফ সাম সর্ট। আপনার ডিজাইনটা ট্রি ডায়াগ্রামটা ইউনিক হবে না, মাল্টিপল আনসার হচ্ছে কারেক্ট আনসার হইতে পারে। দেখেন এই ডিজাইনটা ট্রি ডায়াগ্রামটা ড্র করতে পারলেই বুঝতে পারবেন এর লিমিটেশনটা কি। ঠিক আছে, ব্লকগুলি এভাবে অ্যারেঞ্জড, এটা হচ্ছে এ বি সি ডি ই, এটা ট্রি ডায়াগ্রাম ড্র করা পসিবল? চেষ্টা করে দেখেন, পসিবল না। কারণ কি, ট্রি ডায়াগ্রাম ড্র করার জন্য একটা কমপ্লিটলি ডিফাইন্ড এজ আপনার প্রয়োজন, এজ শেয়ারিং কিন্তু হওয়া পসিবল না, ঠিক আছে? এই লাইনটা দেখেন,
এখানে এসে স্টপ হয়ে গেছে। এখন আপনি এটা কোনটার সাথে আপনি ইয়ে দেখাবেন, এটার সাথে ভার্টিক্যাল ইয়ে দেখাবেন নাকি এটার সাথে হরিজন্টাল দেখাবেন? ঠিক আছে, ড্র করতে গেলেই বুঝতে পারবেন এটার মধ্যে কেন ট্রি ডায়াগ্রাম পসিবল না। একটা কমপ্লিট কাট ট্রি ডায়াগ্রামের জন্য নেসেসিটি, এখানে কমপ্লিট কাট পাওয়া যাচ্ছে না। বোঝা গেল? ঠিক আছে, সো এইটুকু যদি হয় দেন আই থিংক উই ক্যান কল ইট আ ডে। নেক্সট ক্লাসে আমরা আরো যে টপিকগুলি আছে সেগুলি আমরা দেখব। তো আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো ডাউট, কনফিউশন আছে কি? না স্যার, আপাতত প্রবলেম নেই স্যার। ভেরি গুড, তাহলে ক্লোজ করে দিলাম। জি স্যার। আল্লাহ হাফিজ। জি স্যার, আসসালামু আলাইকুম।